স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 599তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে 4 জন অতিথি আছেন। আমার হাতে ডানি আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন। আমার হাতে বামে আছেন সিপিবির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডাক্তার সাজেদুল হক রুবেল, আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাদের 4 জনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজকের এই পর্বে আমরা আলোচনা করব একে অপরের প্রতি দোষারোপ আর সমালোচনা দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু। নিজ নিজ দলের প্রার্থী এবং প্রতীকের পক্ষে ভোট চাইছেন বিএনপি, জামাত, এনসিপি সহ সবকটি প্রধান দলের নেতৃবৃন্দ। লেভেল প্লেইং ফিল্ড কতটা নিশ্চিত হলো, ইসি কতটুকু সক্ষমতা দেখাতে পারবে, প্রচারণায় কতটুকু গুরুত্ব পাচ্ছে গণভোট, হলফনামা বিশ্লেষণ, প্রস্তাবিত নতুন পে কমিশন এবং সবশেষে একটু আলোচনা করে নেব ভারতের মাটিতে টি-20 খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সহ সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে। স্টুডিও আলোচনা শুরু করতে চাই গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য। আপনাকে দিয়ে বলছিলাম যে একে অপরের প্রতি দোষারোপ আর সমালোচনা দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু। একটু যদি এভাবে বলি, এই যে প্রধান উপদেষ্টা বলছেন যে এবারে নির্বাচন হবে ভবিষ্যতের জন্য একটা আদর্শ তৈরি করবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এবার ব্যালট ছিনতের কোনো সুযোগ মিলবে না, তারেক রহমান বলছেন যে একটি দল ভোট ইঞ্জিনিয়ারিং এরই মধ্যে শুরু করে দিয়েছে, জামাত বলছে নতুন পোশাকে ফ্যাসিবাদ একটা আশার পায়তারা। সব মিলে কি মনে হচ্ছে যে প্রচারণা শুরু হলো আজ? প্রথমত হলো যে দীর্ঘদিন পর আজকে যে প্রচারণাটা শুরু হলো আমার ভালো লাগছে। এই কারণ হলো যে 15টা বছর যাবৎ আওয়ামী লীগের শাসন, তার মধ্যে 10টি বছর একেবারে নির্বিচার যে গণতন্ত্রহীনতা। তো সেই জায়গা থেকে একটা নির্বাচনের আওয়াজ শুরু হয়েছে। আমরা গণতন্ত্রের একটা স্বপ্ন দেখতে আরম্ভ করেছি। এখন এটা হবে কি হবে না, চলবে কি চলবে না, এটা দ্বিতীয় ব্যাপার হলো একটা ঘ্রাণ আসছে ক্ষতি কী। এখন তারেক রহমান সাহেব বা জামাতের আমির সাহেব যিনি আছেন, তারা সবাই মিলে এই যে এখন পর্যন্ত গভীর রাত পর্যন্ত সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। তো তারা তো আমাদের চেয়ে কম জ্ঞানী গুণী নন। তো তারা বুঝছেন যে নির্বাচন হবে, নির্বাচনে তারা জয়লাভের সম্ভাবনা আছে, নচেত তারা এত ঝুঁকি নিয়ে এত কষ্ট করে সেখানে যেতেন না। তো কাজেই তারা মাঠে নামছে। আমি চাই যে শেষ সময়টা পর্যন্ত এই নির্বাচনের আমেজটা বজায় থাকুক, ডে বাই ডে বাড়ুক এবং একটা গণতন্ত্র আসুক। এটা হলো শুভকামনা তাদের জন্য। দ্বিতীয়ত হলো যে এইবার যে প্রধান যে দুটো রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, তো এই দুজনের যে পারস্পরিক যে বিরোধ, এই বিরোধটা অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড, তারপরে শেষে অনভিপ্রেত, আর হলো একে অপরের জন্য অমর্যাদাকর। তারা সারা জীবন একে অপরের গলা ধরে হেঁটেছে, একে অপরের অনেক গোপন সংবাদ তারা জানে এবং একে অপরের দুর্বলতা সক্ষমতা সম্পর্কে তারা যথেষ্ট ওয়াকিফাল। এই কিছুদিন আগেও ধরুন লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে ডাক্তার শফিক দেখা করে এসছেন, বেগম জিয়ার সঙ্গে দেখা করে আসছেন। এখন বিএনপির অনেক লোক তারেক রহমান সাহেবের বাসার ধারের কাছে যেতেই 11 বালতি পানি খেতে হবে লন্ডনে। তারপরে পানি খাওয়ার পরে সেখানে যেতে পারবেন কিনার সন্দেহ। তো সম্পর্কটা কতটা মধুর থাকলে, কাছাকাছি থাকলে তো সেই তার বাসায় তিনি মানে দাওয়াত খেয়ে আসতে পারেন, তাও লন্ডনের মতো জায়গাতে। তো সেই সম্পর্কের জায়গাতে একজন আরেকজন এখন গালাগালি করছে, বলছে এ গুপ্ত, তারপর শেষে ও আবার বলছে ফ্যাসিবাদ। তো এই জিনিসগুলোর পরিণতিটা কোথায় যায় এটি আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। হয়তো মাসুদ কামাল সাহেব আরও ভালো বলতে পারবেন। 2 নম্বরে যেটা হলো যে এবার দেখলাম যে সবাই ইসলামাইজেশনের পক্ষে। তারেক রহমান সাহেব দেখলাম যে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে গেলেন, নামাজ পড়লেন এবং নিজের হাতে তিনি তার জুতা নিয়ে সেখানে প্রবেশ করলেন। কোনো যারা অনেকে চেষ্টা করলো তার জুতা টাচ করার জন্য, এটা করলেন। এটা সবাই মনে করছেন যে এটা একটা বিরাট ব্যতিক্রমধর্মী নজির বাংলাদেশের ইতিহাসে। নেতা নিজের হাতে জুতো নিয়ে যাচ্ছেন, এটা বাংলাদেশে কখনো ঘটেনি। তো এই ক্ষেত্রে জামাতের আমিরকে তিনি টেক্কা মেরেছেন। জামাতের আমির নিজের হাতে জুতো নিয়ে কোথায় গেছেন এরকম দৃশ্য আমরা দেখিনি। এটাকে বিএনপির যারা লোকজন আছে তারা মনে করবে যে এটা তাদের নেতার একটা বিরাট মহানুভবতা। এবং আরও দেখলাম যে ছোট ছোট বিষয়গুলো বিএনপির মিডিয়া সেল খুব লাইমলাইটে নিয়ে আসছে। যেমন তিনি মঞ্চে দাঁড়িয়ে তার যে চেয়ারটিতে তিনি বসেছিলেন, সেখানে একজন সাধারণ আমজনতা তার সাথে মঞ্চে উঠে গেছে দেখা করার জন্য উত্তেজনাবশত। তো তিনি তখন বক্তব্য দিচ্ছিলেন, ধৈর্য না হারিয়ে তিনি তাকে সেই বক্তব্যের মাঝখানে তার নিজের চেয়ারে, অর্থাৎ তারেক রহমান সাহেবের নিজের চেয়ারে ওই ভদ্রলোককে বসতে দিলেন। এটা হয়নি বাংলাদেশে কখনো। এটা নিয়ে বিএনপির লোকজন খুবই উচ্ছ্বসিত যে তাদের নেতা
একটা পরিবর্তিত মানুষ হিসেবে অ্যাঞ্জেল রূপে বাংলাদেশে আসছেন এবং এই মুহূর্তে চরিত্রে, যোগ্যতায়, ব্যক্তিত্বে, মাধুর্যে, আকর্ষণীয়তায় তারেক রহমান সাহেবের ধারের কাছে বাংলাদেশের কোনো নেতা নাই, তিনি কনফার্ম প্রধানমন্ত্রী। তো এরকম একটা অবস্থা নিয়ে ধরেন বিএনপির লোকজন চালাচ্ছে এবং আমার একটা জিনিস আজকে একটু আমার কাছে ইনডিসেন্ট মনে হয়েছে যে আজকে ধরেন উনি সেই সিলেট থেকে শুরু করেছে, সারা দিনে এখন দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব সব মিলে ঠেলিয়ে সারা রাত এই কাজটা বিএনপি যারা প্রোগ্রাম করেছে বোধহয় ঠিক করেনি, কারণ একজন মানুষ তো একবারে নির্বাচনের প্রথম দিনে কোনো কারণে অতিরিক্ত মানে হিসি হয়ে এরপরে লন্ডনে থাকছে 17 বছর, বিভিন্ন একটা আবহাওয়াতে কন্টিনিউয়াসলি 24 ঘন্টা, আরও গতকাল বিকেলবেলা সে রওনা করেছে সিলেটে। তো সেখান থেকে আজ পর্যন্ত মানে সে যে কন্টিনিউয়াস পরিশ্রম করছেন এটা হিউম্যান বডি ধারণ করতে পারে না। ধকলটা এটা ধারণ করতে পারে না। এটা ছাড়া আর সব কিছু মোটামুটি চলছে। ওদিকে জামাতের আমিরকেও দেখলাম, সেও অসাধারণ সুন্দর, মানে এত স্মার্ট জামাতের আমির সাহেব, এটা আমি কখনো দেখিনি। আমাদের যেমন আসিফ সাহেব, ওই যে আসিফ নাকি যেন এখন আশিক, ওই যে আকাশ উঠে জাম দেয় না, এই যে একজন আছেন বিডার আশিক চৌধুরী। তা আশিক চৌধুরী একটা প্রেজেন্টেশন দিল, দাঁড়িয়ে ইংরেজিতে একটা প্রেজেন্টেশন দিল, বিডার একটা প্রেজেন্টেশন, ওটা নিয়ে খুব প্রশংসা হচ্ছিল ফরেন ইনভেস্টমেন্টের। তো আশিক সাহেব যে স্মার্টনেস নিয়ে যেভাবে একটা প্রেজেন্টেশন দিলেন, জামাতের আমি দেখলাম যে এরকমই একটা প্রেজেন্টেশন সে দিচ্ছে দেশি বিদেশি লোকজনের সামনে। আমি অবশ্য দেখিনি উনি আরবিতে বলছেন না ইংরেজিতে বলছেন না বাংলায় বলছেন, বাট তার বডি ল্যাঙ্গুয়েজে দেখে মনে হলো যে সে আশিকের চাইতে তার স্মার্টনেস অনেক অনেক বেশি ছিল। তো এখন সবাই বিএনপি এবং জামাত উভয় দলই তাদের ক্যারিশমা, তাদের যোগ্যতা, তাদের শ্রম সর্বোচ্চ বিনিয়োগ করছে। এর মধ্যে তো নানা রকম জিনিস আছে, জান্নাতের টিকিট আছে, হেলথ কার্ড আছে, বোরকা আছে, এগুলো কিভাবে যে কাজ করবে আমি এখন বলতে পারবো। আবার আপনার কাছে পরে আসবো। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, এই যে গোলাম মাওলা রনি বলছিলেন যে নির্বিচার গণতন্ত্রহীনতার পরে নির্বাচনে একটা ঘ্রাণ আমেজ, প্রচারণা শুরু হলো, প্রচারণা চলছে, মধ্যরাত পেরিয়ে গেছে, তারপর চলছে। এই যে কিন্তু বিএনপি জামাতের বিরোধিতাটা তার কাছে অনেকটা অপ্রত্যাশিত, আপনার কাছেও কি অপ্রত্যাশিত? না, নির্বাচন আসলে না এরকমটা হবে মানে কি, যে এটা তো পরস্পরের প্রতিদ্বন্দ্বী, তারা এখন একেবারে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, মাঝখানে তো আর কেউ নেই। এখন দুইজনের শক্তির কতটুকু মানে আপনার পার্থক্য, সেটা যাই হোক প্রতিদ্বন্দ্বী তো, তাই না? এখন প্রতিদ্বন্দ্বী যখন হবে তখন তারা তো পরস্পরের, বাংলাদেশে যে পলিটিক্যাল যে কালচারটা, এখানে তো পরস্পরের দিকে দোষ ত্রুটি করবে, পরস্পরের প্রতি আক্রমণ করবে, পরস্পরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে। এটা তো ভাই মানে নির্বাচন তো, এটা একটা যুদ্ধের মতোই কিন্তু। তো সেক্ষেত্রে এটা হতেই থাকবে, এটা হওয়াটা আমার কাছে অস্বাভাবিক মনে হয় না, এটা হবে। কিন্তু এটা যেন আপনার মানে সৌজন্যতার সীমা অতিক্রম করে না যায়, এটাই হলো আমাদের প্রত্যাশা আর কি। তারপরেও সেটা যাবে, বিভিন্ন জায়গায় যাবে, তো না গেলেই ভালো হয়। আর যেটা হচ্ছে এখন নির্বাচনে আজকে থেকে শুরু হলো, সবাই যার যার মতো মাঠে নেমেছেন এবং দলের যিনি প্রধান তার তো একটু বাড়তি পরিশ্রম হবেই। আমি তো দেখেছি যে মানে রনি ভাই যেগুলি বললেন যে অনেক পরিশ্রম করেছেন, এটা তো মাত্র শুরু। আমরা তো এর আগে দেখেছি যে আপনার খালেদা জিয়াকে আমরা দেখেছি, কিন্তু উনি তো তখন অসুস্থই ছিলেন। উনি তো আমি ওনাকে যতদিন ধরে ওনাকে আমি দেখেছি, তো উনি তো কখনোই মানে খুব যে স্পিডে হাঁটাহাঁটি করতে পারতেন তা তো না। উনি ওই শরীর নিয়েও কিন্তু 2008-এর নির্বাচনে সারা দেশ চষে বেরিয়েছেন। কিন্তু কাজে এটা না ওই সময় ইটা এসে যায়, ওই জোশটা চলে আসে। এবং আমি তো মানে আপনার তারেক রহমান সাহেবকে দেখলাম, উনি প্রথম দিনও যেভাবে বলছেন কথাবার্তা, কিন্তু আজকেও তো উনি কিন্তু কিছু কিন্তু প্রতিপক্ষকে আক্রমণ করছেন, যে তারা শিরিক করতেছে বলতেছেন, কিন্তু এটা তো আক্রমণ। তো এই আক্রমণটা না করলে কিন্তু আসলে মানে নির্বাচনে উনি কীভাবে জিতবেন বলা কঠিন। আমি নিজেই একটু সন্দেহ ছিলাম যে তারেক রহমান সাহেব প্রথম দিনে যে বক্তৃতা দিলেন, মানে আপনার গণসম্বর্ধনা অথবা যাই বলেন, ওখানে আমি ভাবতেছিলাম যে মেঠো পত্রিকায় বক্তৃতা উনি কেমন করবেন, এটা কিন্তু আমার একটা সন্দেহ ছিল। আজকে দেখলাম না, বেশ ভালোই মেঠো বক্তৃতা উনি দিতে পারেন। একজনকে দিয়ে বলালেন এই দুনিয়ার মালিককে, কাবাসের মালিককে, সব মালিককে, অতএব বেহেশতে দেওয়ার মালিক আল্লাহ। তো এইগুলি মানে এই যে টেকনিকগুলো, এগুলো আমাদের দেশে যে মেঠো বক্তৃতা তার সঙ্গে একদম বেমানান আমি তা মনে করি না। এগুলি আমাদের দেশে ইলেকশনে একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, সৌন্দর্য বলবো না, বাট বৈশিষ্ট্য এটা। তো এই বৈশিষ্ট্য উনি ফলো করতে পেরেছেন, নট ব্যাড।
ইলেকশনটা সামনের দিকে আরও হয়তো আমরা কিছু দেখতে পারবো, পরস্পরকে আক্রমণ করা, পরস্পরকে ভুল ধরিয়ে দেওয়া, নিজেদের প্রত্যাশার কথা বলা, নিজেদের অঙ্গীকারের কথা বলা। কিন্তু একটা জিনিস কি জানেন, আপনার অনুষ্ঠান তো 1.5 ঘন্টার না, জি, তারপরে চান্সে বলি না এখনই বলতে পারেন, একটু শুনে আপনাকে। একটা জিনিস কি, যে জিনিসটা আমার কাছে মনে হয় যে মানুষ কিন্তু এই যে প্রত্যাশার কথা বলে না, অঙ্গীকার কথা বলে, মানুষ কিন্তু এগুলি বিশ্বাস করে না। কারণ মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে যে এরা এগুলি কিছু রাখবে না, এবং এরা কথা রাখে না। আমাদের রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলো কথা দিয়ে কথা না রাখা, তারা চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা আগেও দেখেছি শেখ হাসিনা অনেক কথা বলেছেন। আপনার শেখ হাসিনার একটা আপনার নিয়ে আসেন, ইশতেহার নিয়ে আসেন, দেখবেন যে এত সুন্দর ইশতেহার কে লিখলো। আর এখন তো আরও সমস্যা নাই, এআইকে বললে লিখে দিবে। এআইকে বলবেন ভালো ভালো বাংলাদেশে মানুষের মন মানসিকতা বুঝে একটা ভালো থেকে ইশতেহার লিখে দাও, দিবে লিখে, আপনার 10 মিনিট লাগবে না। কাজে ইশতেহারে কী লেখা আছে এটার প্রতি মানুষ আসলে অভ্যস্ত হয়ে গেছে যে এই ইশতেহার কখনোই পালিত হয় না। আর এইবার আওয়ামী লীগ বিএনপি 2 দলের কথাই বলি, এরা যে রাখবে না এটা তো প্রমাণিত কেন সেটাও বলি। কয়েকদিন আগে তারা জুলাই সনদে স্বাক্ষর করে আসছে না, ওখানে বলে আসছে না যে 5% নারীকে তারা এই নির্বাচন থেকে মনোনয়ন দিবে। একজন দিয়েছে 0%, আরেকজন দিয়েছে 3.6%। এটা কি হলো রে ভাই? তারা তো এই নগদ যেটা অঙ্গীকার করছে ওইটাই রাখতেছে না, আর 5 বছর পরে কি রাখবে এই বিশ্বাস মানুষ করে না, মানুষ এগুলো বুঝে। নাহিদ ইসলাম একটি মন্তব্য করেছেন আজকে প্রচার প্রচারে, এই যে বিএনপির পক্ষ থেকে যে ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, 2000 টাকার ফ্যামিলি কার্ড নিতে আবার 1000 টাকা ঘুষ না দিতে হয়, এবং জামাতও কিন্তু এবার এই চাঁদাবাজ ঘুষ এটিকে বেশ সামনে আনছে। শুনেন, এখানে নাহিদ ইসলাম যেটা বলেছিলেন জামাতের কথা, নাহিদ ইসলাম তো মোটামুটি এখন জামাতি হয়ে গেছেন, মোটামুটি ওনাদের 10 দলীয় জোট হোক আর হোক, আলটিমেটলি তারা জামাতি হয়ে গেছে। তারা যে অনেকে বলতো না যে গোলাম পারওয়ার সাহেব বলছিলেন না যে জন্ম হয়ে বাবার লোকে পাঙ্গা লাগতে যায় না, তা ওরা যে বাবা আসলে এটা নাহিদ ইসলামরা প্রমাণ করছে আর কি। তারপরেও আমি বলি ওনার যে কথাটা, এই আশঙ্কাটা কথা আমি চাই এগুলি বলাবলি হোক। বলাবলি হবে কেন, যে বলাবলি হইলে পরে বিএনপি সতর্ক হবে যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে এই অভিযোগটা আমাদের ভুল প্রমাণ করতে হবে। কাজে এই ধরনের অভিযোগ ওঠা উচিত, সব দলের বিরুদ্ধে ওঠা উচিত। বিএনপির অতীত ইতিহাস কি, অতীত ইতিহাস তো যে অভিযোগ করছে তার সঙ্গে খুব একটা পার্থক্য নাই। অতীতে তারা তো হযরত ওমরের শাসনে দেশে কায়েম করে নাই রে ভাই, করছিল কি? করে নাই তো, কেউ করে নাই। কাজে এখন যদি সন্দেহ যদি আপনি করেন, সন্দেহ করা ভালো। আমি মনে করি এটা বিএনপির জন্য উপকার। বিএনপি জানবে যে আমাকে কি করতে হবে না, বিএনপি জানবে আমাকে কোন ব্যাপারে সতর্ক থাকতে হবে, বিএনপি জানবে যে মানুষের মনে এরা কি কি সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে, সেই সন্দেহগুলো আমাকে দূর করতে হবে। কাজে নাহিদ ইসলামের কথাকে আমি সমালোচনা করছি না, আমি চাই যে সব দলই অপর দলের বৈশিষ্ট্য সম্পর্কে, অপর দলের অতীত ইতিহাসগুলি আলোকে কিছু কিছু সন্দেহ সবাই করুক। সবাই সন্দেহ করলে পরে দলগুলি একটু সতর্ক হবে। জি, আবার পরে আপনার কাছে আসবো। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাইমান আসুন, এই যে মাসুদ কামাল বলছেন, এবং এই কথাটা কিন্তু বলাই হয় যে এই যে নির্বাচনের সময় যত অঙ্গীকার করা হয় দিন শেষে কিছুই রাখা হয় না। এই জায়গাটিতে একটু বলবেন বিএনপি কি অঙ্গীকার রাখবে কিনা, এবং প্রচারণা শুরু হলো, পাল্টাপাল্টি যে শব্দ স্মারক মন্তব্য সমালোচনা আসছে। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। দেখেন, অঙ্গীকার বিএনপি যেগুলো করছে আর অতীতে যা করেছে, এইবার 5ই আগস্টের পরে আমরা তো দেখছি যে সবকিছুই একটু তো বদল হয়েছে। হ্যাঁ, এই গণ অভ্যুত্থানের পরে। কাজেই আজকে আমাদের আনুষ্ঠানিক যেই নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার থেকে, যেটা আপনার আমাদের দেশনেত্রীও চিরদিনই এভাবেই উনি ওনার ইলেকশন ক্যাম্পেইন শুরু করতেন সিলেট থেকে। আর এখানে এবার তো এটা আরও বেশি আপনার ভীষণ রকমের একটা আগ্রহের সৃষ্টি করেছে, কারণ 17 বছর পর আমাদের চেয়ারম্যান উনি ফেরত এসেছেন, এবং আসবার পরেই যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে যে একটা আবেগ এবং আনন্দ আমরা দেখেছি ওনাকে অ্যাকসেপ্ট করার ব্যাপারে। এবং সেই সাথে এখন দেখা যাচ্ছে যে উনি যেই পরিকল্পনাগুলো দিচ্ছেন, যে সেটা অনেকগুলো বিষয়ই আমরা দেখতে পাচ্ছি, যে তরুণদের ব্যাপারে ওনার যে আজকেও তরুণদের সাথে ওনার মিটিংয়ে উনি যা বলেছেন, নারীদের বেলায় যেমন ফ্যামিলি কার্ড, বিএনপি তো অতীতেও নারীদের বেলায় যে লক্ষ কোটি নারী আপনার গার্মেন্টস সেক্টরে কাজ করছে কিংবা আপনার বিদেশে যাচ্ছে রেমিটেন্স যারা যোদ্ধা আছেন, সেই চ্যানেলটা খুলে দেয়া, মহিলা পুলিশে নারীদের অংশগ্রহণ কিংবা
আমাদের দেশনেত্রীর যে উপবৃত্তি, অবৈতনিক শিক্ষা নারীদের এবং বহু কাজই করেছেন, যে কথা বয়স্কদের জন্য বিশেষ নজর, এবং কৃষি খাত বলুন, অন্যান্য প্রতিটা খাতেই আমরা তো দেখতে পাচ্ছি যে কাজ করার জন্যই তো চেষ্টা করছে। এখন যেই অবস্থাটা তৈরি হয়েছে আমাদের বাংলাদেশের মানুষের, আপনি শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, নারীদের অধিকার বলেন, এম্পাওয়ারমেন্ট বলেন, কর্মসংস্থান, পরিবেশ, সবকিছু নিয়েই যা ইভেন আজকে তো ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও তরুণদের মুখোমুখি যে অনুষ্ঠানটা ছিল, সেখানে আমাদের চেয়ারম্যান সাহেবকে দেখলাম, উনি কথা বলছেন। মাসুদ কামাল ভাই যেটা বলেছেন যে 3.6% নারীদের এবার মনোনয়ন দিয়েছে বিএনপি, 5% দেওয়ার কথা। হ্যাঁ 5% দেওয়ার কথা। এটা আমরা আশা করি যে আগামীতে 5% 0.36 আরো বেটার, জামাত ভালো 0% একটা ইয়ে হবে। 0% দিয়েছে জামাত। একটা কোনো নারী, একজন কাউকে, নারীদের মধ্যে কথা বলছি, তারা কোনো আপনার মনোনয়ন দেয়নি। এখন হয় কি যে আমাদের জনসংখ্যার অর্ধেক তো নারী, এখন 6 কোটির বেশি তো নারী। এখন নারীদের এত বড় একটা অংশ পিছনে রেখে তরতর করে কেউ সামনে এগিয়ে যাবে, সেটা হবে না, ওটা কঠিন। কিন্তু আমাদের দেশনেত্রী এবং আমাদের বর্তমান যে অবস্থা, রাজনীতি বলুন, মাঠ বলুন, সবকিছু মিলিয়ে নারীদের কথাটা মাথায় আছে আমাদের দলের। কারণ ফ্যামিলি কার্ড যেরকম বলা হয়েছে, কিংবা 2 কোটি বয়স্ক ভোটারের কথাও মাথায় রেখেছেন। এখন তরুণদের কর্মসংস্থান বলুন কিংবা কর্মদক্ষতা বৃদ্ধি, সবকিছু নিয়েই এখন বলা যায় যে আমাদের চেয়ারম্যান সাহেব আসবার পরে এখন তারেক রহমান বসন্ত চলছে। তো তারেক রহমানের এই বসন্ত আপনার, এটা কোন জায়গায়, নির্বাচনটা কিরকম, ইনশাল্লাহ একটা নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের যারা আছেন, বাংলাদেশের মানুষ যদি সত্যিকার অর্থে এই 4টা টার্ম পরে ভোট দিতে পারেন, তাহলেই আপনার ভোট দিবেন এবং ফলাফল বুঝে নিয়ে আসবেন। ভোটের দিনের ইকুয়েশন আছে, ভোটের দিনে জামাতের কি প্ল্যান, তারা কি করছে, কারণ তারা এক এক সময় তো এক এক কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি। তো সেই কথাগুলো আপনার, আমরা যে খুব ফেলে দিচ্ছি তা না, কারণ আমরা গুপ্ত সুপ্ত যাই হোক যে কথাগুলো এসছে, এগুলো সত্যতা আছে। তো এটা তো এমন না যে সত্যতা নেই, তা না, সত্যতা আছে। এখন আর এদিকে অন দ্য আদার হ্যান্ড, যে আমাদের প্রথম দিনের জনসমাগম দেখে তাদের মধ্যে একটা একরকম আপনার নেগেটিভ ইম্প্যাক্ট হবে, কারণ তাদের তো আবার বটবাহিনী বসা আছে, তারা তো আপনার সোশ্যাল মিডিয়াতে বহু তাদের উপস্থিতি, টাকা পয়সাও তাদের প্রচুর আছে। আবার ঢাকায় 17-তে আমিও ভোটার, সেই জায়গার কোনো সিট দেব না জামাত প্রার্থীর বক্তব্য, একজন ডাক্তার উনি, তো সেই ডাক্তার সাহেবের কথাবার্তা শুনছি, উনি নানান রকম কথাবার্তা বলে মনে হচ্ছে যেন অ্যাটেনশন ড্র করতে চাচ্ছেন, কারণ ওনার প্রতিপক্ষ যেহেতু আমাদের বিএনপির চেয়ারম্যান সাহেব, এখন উনি মালিক হয়ে গেছেন যে কে কাকে কয়টা আপনার সিট দিবে ঢাকায়। এখন এই কথা যখন উনি বলছেন, তখন জামাতের প্রার্থীর এই কথা, এটা দৃষ্টি আকর্ষণ ডেফিনেটলি মানুষের করবে কিছুটা, কিন্তু মূল কথা হচ্ছে ওনার ডাক্তারি ওই যে কি কি ডিগ্রি টিগ্রি সেগুলো নিয়েও প্রশ্ন এসেছে। এবং হ্যাঁ, সেখানে অথরিটি যারা আছে ডাক্তারদের, আমি যেমন লয়ার রনি, আমাদের যেমন আছে বার কাউন্সিল, আমাদের তো ডাক্তারদেরও তো আছে, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন। তো তাই যদি থাকে তাহলে উনি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন এখন যে ঢাকায় একটা সিটও উনি আপনার কাকে দিবেন, হ্যাঁ, আর কাকে দিবেন না, তো আমরা দেখছি। জি, আমরা আবার একটু পরে আপনার কাছে আসতে চাই। সিপিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডাক্তার সাজ্জাদুল হক রুবেল, এই যে বিএনপি বলি, জামাত বলি, এনসিপি বলি, প্রচার প্রচারণা সব গণমাধ্যমে এবং সব জায়গায় লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত হলো কতটুকু? আপনি তো সিপিপির। ধন্যবাদ আপনাকে এবং আপনার সাথে আমাদের এখানে উপস্থিত সম্মানিত সহ-আলোচক বৃন্দ এবং বাংলা ভিশনের দর্শক বৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আজকে তো 22 জানুয়ারি যাচ্ছে, প্রচারণার প্রথম দিন। তো প্রথম দিন আমি আমার এলাকাতে ছিলাম আর কি, ঢাকা 15। আমি সেখানে প্রার্থীও বটে, আমার পার্টির কাস্তে মার্কার প্রার্থী। তো আমাদের ঢাকা 15 আসন হচ্ছে জামাত ইসলামের আমিরের, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আর কি। আজকে তার সমাবেশ ছিল এবং আমারই এলাকা, আমারই মহল্লার মধ্যে এবং আদর্শ উচ্চ বিদ্যালয়, সেখানেই তাদের সমাবেশটা ছিল আর কি। এবং সেই সমাবেশের আয়োজন সবকিছু যখন দেখলাম, বিশেষ করে মাইক যখন চলা শুরু করলো,
তখন আমি একটু নড়ে চড়ে বসলাম, আমাদের মাননীয় রিটার্নিং অফিসারের কাছে ফোনও করলাম যে ভাই আপনি বললেন, আরপিও দেখালেন, এবং যে গ্যাজেটটা এসছে 10 নভেম্বরের 2025, সেই গ্যাজেটের 7 নং ধারায় খুব সুস্পষ্ট হয়ে বলা আছে যে 3টি মাত্র মাইক ব্যবহার করা যাবে। যদিও এটা একটা ব্যাপার, এটা বজ্র আটনি ফসকা গেরোর মতো ব্যাপার। একটা বড় সমাবেশ কেমনে 3টা মাইকে হয়, এটা কোনোভাবে কোথাও কোনো সম্ভব না। কিন্তু এরকম একটা কঠিন একটা মানে আইন গ্যাজেটে দিয়ে দিলেন আর কি। দেওয়ার পর এটা তো ফেল করবে, কিন্তু এটা এমন মানে মর্মান্তিকভাবে ফেল করবে যে 3-এর জায়গায় যদি 30টা মাইক থাকে। আবার এখানে বলা আছে 60 ডেসিবেল, এবং ওখানে এমন অবস্থা হয়েছে যে এখানে ওই আদর্শ স্কুল তো অনেক দূরে, আমরা ধরেন সেখান থেকে 500 গজ দূরেও আমরা পরস্পরের সাথে কথা বলতে পারতেছি না। রাস্তা পার হয়ে গিয়ে 10 নম্বরের ওদিক গিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, এত আওয়াজ এবং এত মাইক। এবং টেলিফোন করে যে রিটার্নিং অফিসারের কথা বলবো সেইটাও তাকে স্পষ্টভাবে আমাকে বোঝানো যাচ্ছে না। তো রিটার্নিং অফিসারের কাছ থেকে একটা কথা শুনলাম, শুনে আমি তো খুব ফোনেই তিনি বললেন হ্যাঁ ওনারা অনুমতি নিয়েছে। কোথা থেকে অনুমতি নিয়েছে? নির্বাচন কমিশন থেকে অনুমতি নিয়েছে, এটা তাদের কেন্দ্রীয় কর্মসূচি। আমি কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে, এটা দাঁড়িপাল্লা সমাবেশ হচ্ছে এবং এখানে সবকিছুই নির্বাচন উপলক্ষে হচ্ছে এবং নির্বাচনের প্রচারণার প্রথম দিনে হচ্ছে, না এটা নির্বাচন কমিশন থেকে অনুমতি দেওয়া হচ্ছে। তাহলে দেখলাম ঠিকই একটা বড় দল এবং বিশেষ করে জামাতে ইসলাম সে যদি একটা প্রেশার ক্রিয়েট করে, একটু জোরে কথা বলে, তাইলেই তো সবকিছু দুর্বল হয়ে যায়। আপনারা একবার দ্বৈত নাগরিক নিয়ে বহুত কথাবার্তা, বিশেষ করে আমার তো বাতিল হয়েছিল, আমার পার্টির প্রায় অর্ধেক সদস্যের বাতিল হয়ে গেছিল, কারণ আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম, নতুন প্রেসিডেন্ট সেক্রেটারির নাম আপগ্রেডেড হয়নি তাদের ওয়েবসাইটে। এটা খুব দক্ষতার আর কি, তো ওয়েবসাইট আপগ্রেড করে নাই এই জন্য। আচ্ছা, ওয়েবসাইট যদি আপগ্রেড না হয়, যদি নতুন সাধারণ সম্পাদক সাধারণ সভাপতির স্বাক্ষর না মেলে, তাহলে তো আমার পার্টির যতগুলো নমিনেশন জমা দিয়েছিল সব বাতিল হওয়া উচিত। না, অর্ধেক বাতিল করেছে, দয়া করে অর্ধেক বাতিল করে নাই। এমনকি পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতিরটা বৈধ হয়েছে, সাধারণ সম্পাদকেরটা অবৈধ হয়েছে, একই স্বাক্ষরে। এটা খুব মজার ব্যাপার ছিল। তো সেই মজার ব্যাপারে আপিলে গেলাম 15ই আপনার হচ্ছে গিয়ে জানুয়ারি। তো সেখানে গিয়ে আমি ওই সেই তাদের একজন দুধর্ষ মারমুখী ব্যারিস্টার আছে আর কি, ঠিক আছে, আপনাদের অনুষ্ঠানগুলো তো সে বেশ কাঁপিয়ে ফেলায়, অনেক বইপত্র নিয়ে সেখানে বসে আছে সেই ব্যারিস্টার সাহেব। তো সেই ব্যারিস্টার সাহেবকে যখন দেখি নির্বাচন কমিশন প্রায় আটকে ফেলছেন দ্বৈত নাগরিক তাদের জামাত ইসলামের প্রার্থী প্রশ্নে, তখন সে প্রশ্ন করে বসলো, আপনাদের বৈধতা কোথেকে এসছে? আপনারা তো নেসেসিটি ডক্ট্রিন থেকে এসছেন, 106 ধারা থেকে এসছেন, এই গভর্নমেন্টের কি বৈধতা আছে? আর তাহলে আপনাদের কি বৈধতা আছে? আমাদের নির্বাচন কমিশন স্কুইজ করে গেল, বললো 18ই জানুয়ারি এটা পেন্ডিং থাকুক, 18 জানুয়ারি আবার আলোচনা হবে। পরে পত্রিকায় দেখলাম তাদেরটা মঞ্জুর হয়ে গেছে, তাদের আপিল। তো একটু জোরে কথা বলে, একটু আওয়াজ দিয়ে কথা বললে, এখন একটু মপটপ করলেই এখন সবকিছু হয়। ফলশ্রুতি আমরা দেখতেছি প্রচারণার প্রথম দিনে আচরণ বিধি ভাঙাতে কে চ্যাম্পিয়ন। তো আমি আমার দৃষ্টিভঙ্গিতে আমি জামাতের আমিরকে চ্যাম্পিয়ন বলতে পারি। বিএনপিটা তো অত দেখি টেকি নাই, ফলে আমার চামড়া লাগে নাই, তো তারটা আমি অত দায়িত্ব নিয়ে বলতে পারছি না আর কি। আর একটা বিষয় হচ্ছে আমাদের এলাকায় বা বিভিন্ন জায়গায় এটা খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, মিরপুর 10 নম্বর গোলচত্বর ঢাকা শহরের খুব গুরুত্বপূর্ণ জায়গা। আপনি দেখবেন আমাদের বর্তমান এই আরপিওর সাথে ধারাতে আছে স্পষ্টভাবে যে ডিজিটাল বিলবোর্ড হলে সেটা কালার্ড হতে পারে, কিন্তু কাপড়ের যে বিলবোর্ড আছে, ফেস্টুন আছে, কোনোটা কালার ব্যবহার করা যাবে না। আমরা দেখেছি বিআরটিএ, সবাই চিনেন হয়তো, মিরপুরে বিআরটিএ এর সামনে আমির সাহেবের যে বিলবোর্ডটা আছে, একটা কালার বিলবোর্ড বিশাল আকৃতির, এবং 10 নম্বর গোলচত্বরে একটা বিলবোর্ড আছে, দুটো বিলবোর্ড আমি নিজে চোখে দেখেছি, এখন এই মুহূর্ত পর্যন্ত আছে, আমি কিছুক্ষণ আগে খবর নিয়েছি, কালার বিলবোর্ড তারা দিয়ে রেখেছে। কোথায় তার আচরণবিধি? এবং আমার নিশ্চিত যে এটার জন্য কিছু হবে না, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নির্বাচন কমিশন। আলোচনা আবার ফিরছে একটি ছোট বিরতির পর। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন। গোলাম মওলানা, আপনি শুরুতে কিছুটা যাচ্ছেন, আমি প্রশ্নটা রাখতে চাই এভাবে, এই যে ভোটের মাঠে জান্নাতের টিকিট বলি, ধর্মের নামে মানুষকে ঠকানোর একে অন্যের প্রতি অভিযোগ, কেন আসলে এই ভোটের মাঠে ধর্মকে ব্যবহার করতে হয় কেন?
এটা আসলে ব্যক্তিত্বের দুর্বলতা, বিশ্বাসের দুর্বলতা, আমলের দুর্বলতা। এটাকে আপনি প্রতারণা বলতে পারেন, মুনাফিকও বলতে পারেন, যারা এই কাজগুলো করেন। এগুলো দরকার হয় না। ভোট আমরা তো করছি, জয়লাভ করেছি। জনগণ আসলে আপনাকে যদি একবার ভালোবেসে ফেলে, বিশ্বাস করে ফেলে, তাহলে তারা এমনি আপনাকে ভোট দেবে, আপনার কথা শুনবে। কিন্তু মাথায় টুপি দিয়ে তারপর শেষে কথায় কথায় আল্লাহ রাসূলের কথা বলে ভোটের ময়দানে যারা খুব সফল হয়েছে, রাজনীতিতে সফল হয়েছে, এটা আমি দেখিনি এখন পর্যন্ত। কিন্তু তারপরেও এবার এটা একটা মানে চলে আসছে। এটা কারণটা আমি বুঝতে পারছি না। কারণ হলো যে এই মুহূর্তে সারা পৃথিবীতে কিন্তু ইসলামাইজেশন যাকে বলে মানে দ্রুত হারে, যেমন ইরান থেকে আপনি যদি আসেন তুরস্ক থেকে আপনি এই তালেবান রাষ্ট্র যেটা আফগানিস্তান, পাকিস্তান, এবং ওই জোয়ারটা বাংলাদেশেও চলে আসছে। দ্য এমিরেটস অফ বাংলাদেশ, বা বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠিত হওয়া, বা জামায়াত ইসলামী বোধহয় যে সফলতা লাভ করতে যাচ্ছে ইসলাম ব্যবহার করে, এই ভীতিটা অনেকের মধ্যে চলে আসছে। তো এই কারণে কি হলো, তারাও ওই জামাতকে নকল করার চেষ্টা করছে, মাথায় টুপি দেওয়ার চেষ্টা করছে, কথায় কথায় বিভিন্ন কথাবার্তা বলছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা অনভিপ্রেত, এটা দরকার নাই, না হলেও এটা হতো আর কি। জি, আরেকটা বিষয়টা ছোট করে মন্তব্য জানাবো। আপনি নিশ্চয়ই এর মধ্যে খবরটি দেখেছেন যে এই যে যুক্তরাষ্ট্রের একজন মার্কিন কূটনীতিক এই বিষয়ে কথা বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাতে ইসলামী এবার সবচেয়ে বেশি আসন পাবে, তাদের সাথে খুব নিবিড় এবং সম্পর্ক গভীর করতে হবে। এটি মূলত এক মার্কিন কূটনীতিক ও একজন নারী সাংবাদিকদের সাথে আমাদের কথা বলেছেন, যেটির অডিও নিয়ে ওয়াশিংটন পোস্ট। এই যে মার্কিন কূটনীতির এই মন্তব্য আসলে কি ইঙ্গিত দেয়? আমরা কিন্তু প্রথম দিন থেকে আমি বলেছি, মানে একেবারে সে আরও 17-18 মাস আগে, যে ভোটের সমীকরণে জামাতের সঙ্গে ইন্ডিয়ার একটা বন্ধুত্ব হয়ে যাবে। আজ থেকে 17 মাস আগে আমার ইউটিউবগুলোতে বলছি, যে তখন অনেকে হয়তো ঠাট্টা করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার সাথে তাদের একটা ভালো সম্পর্ক আছে, যেটা ইন্ডিয়া স্বীকার করছে। আমি কিন্তু আরও 17 মাস আগে বলেছিলাম যে এমনকি বিএনপির সাথে নয়, জামাতের সাথে আওয়ামী লীগের একটা নির্বাচনী ঐক্য হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডিং, এবং সেটা হয়ে গেছে, আলটিমেটলি হয়ে গেছে। এর কারণ হলো, দেখুন, আমি দেখলাম যে মহিবুল হাসান চৌধুরী যে সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন, নফেল, তো তিনি তার একটা সাক্ষাৎকারে বলছেন যে আমার বাড়িঘর যারা পুড়িয়েছে তারা বিএনপির লোকজন, অথচ জামাতকে আমরা গত 15 বছর ধরে অনেক জুলুম করছি, অত্যাচার করছি, নির্যাতন করেছি। তারা কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকদের নির্যাতন না করে বরং বিএনপির কবল থেকে আওয়ামী লীগের লোকদেরকে বাঁচানোর জন্য তারা প্রাণান্ত চেষ্টা করেছে। এমনকি আমার বাড়ি যাতে না পুরানো হয় এই জন্য তারা চেষ্টা করছে, পারেনি। তো এই যে একটা মেসেজ এখন নভেল দিয়ে দিল, ইট মিনস আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা কিন্তু এই নির্বাচনের মাঠে খেলবে, এবং সে খেলতে গিয়ে তারা জামাতের সঙ্গে তাদের যদি একটা প্যাক্ট হয়ে যায়, অস্বাভাবিক কিছু নয়। 2 নম্বর হলো যে দেখুন, যে আমেরিকা যে ফরেন পলিসি, আমি যতটুক অ্যামং দ্য পলিটিশিয়ান বাংলাদেশে যারা আছে, খুব অল্প লোকই আছে আমেরিকার রাজনীতির উপর ওই সরকারের টাকা নিয়ে পড়াশোনা করেছে। আমার সৌভাগ্য হয়েছিল সেই আমেরিকাতে গিয়ে আমেরিকার যে লোকাল গভর্নমেন্টের উপর পড়াশোনা করার। তো সেখানে দেখেছি যে সম্পদ আহরণে এবং প্রভাব বিস্তারে আমেরিকা ফার্স্ট। ওখানে তাদের কোনো নীতি এবং নৈতিকতা নেই। তারা এখানে কোনো লজ্জা শরম রাখে না। 1 মিনিটের মধ্যে তারা কিন্তু ইউটার্ন নিতে পারে। আপনি সাম্প্রতিক সময় ডোনাল্ড ট্রাম্পের ঘটনায় দেখেন, এই ইরানকে মনে হয় যে আজকেই সে ইরানকে আক্রমণ করে ফাটিয়ে ফেলবে, কিন্তু একটু পরে সে বলল যে না, আমি ইরান আক্রমণ করবো না, এটা ঠিক, ইরান খুব ভালো করছে। আবার এই গ্রিনল্যান্ড নিয়ে দেখুন, একে যুদ্ধ বেঁধে যায় অবস্থা, কিন্তু আবার এখন সে পিছু হটেছে। বাংলাদেশের ক্ষেত্রেও একটা সময় তারা ইসলামাইজেশন নিয়ে, জঙ্গিবাদ নিয়ে, জামাত ইসলাম নিয়ে তাদের ভীষণ রকম আতঙ্ক ছিল, কিন্তু তারা এই পলিসিটা চেঞ্জ করেছে। তারা চেঞ্জ করার পরে এখন তারা মনে করছে যে এখানে পাকিস্তানের সাথে তাদের যে একটা মানে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যেটিকে বলা হয় কৌশলগত মিত্রতা, এবং সিন্স 1948 থেকে এখন পর্যন্ত যে সম্পর্কের মধ্যে একটা সেকেন্ডের জন্য মানে অবাক করা ঘটনা, আমেরিকার সাথে এত দীর্ঘস্থায়ী বন্ধুত্বের সম্পর্ক পৃথিবীর কোনো রাষ্ট্র রাখতে পারে না, যেটা পাকিস্তান রেখেছে। তো সেই পাকিস্তানের সেই ধারাবাহিকতাটা বাংলাদেশে ইনহেরিট করে জামাত। কাজেই তাদের যে পাকিস্তান লবি এবং জামাতের যে আমেরিকান লবি ভেরি স্ট্রং। আমি মানে জেলখানার থেকে জামাতের বড় বড় সিনিয়র নেতাদের যাদের সাথে আলাপ আলোচনা করেছি, আমি অবাক হয়ে দেখলাম যে এইবারে যে মানে মামদানি যে নিউ ইয়র্কে মেয়র হলেন,
তার নির্বাচনের অন্যতম একজন প্রধান এজেন্ট ছিলেন এই মীর কাসিম আলী সাহেবের বোধহয় ভাইয়ের স্ত্রী, যাকে তিনি আন্টি হিসেবে পরিচয় করে দিয়েছেন সবার কাছে, মাই বাংলাদেশি আন্টি। তো বোঝার চেষ্টা করুন যে নিউ ইয়র্কের মেয়রকে বলা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। তো তার মুখ দিয়ে জামাতের একজন নেত্রী মানে মীর কাসিম সাহেবের ছোট ভাই, তার স্ত্রী, তাকে সে আন্টি হিসেবে ডাকছে। তো ওখানে তাদের আমেরিকান লবিটা কোন পর্যায়ে কাজ করছে? এখন শুধু আবেগ দিয়ে বললে তো হবে না, মাঠের রাজনীতি, জনপ্রিয়তা, এটা যদি আপনার একটা রেজিমেন্টেড ফোর্স না হয়, সাংগঠনিক ভিত্তি না থাকে, তাহলে এটা প্রায় একটা লায়াবিলিটিস হয়ে যায়। তো যার জন্য মানে আমি আজকেই পড়তেছিলাম, 1 মিনিট শেষ করে নিই, যে স্পেন যখন মানে কলম্বাস যখন আমেরিকা জয় করলেন, তো স্পেন থেকে যখন সেনাপতিরা গেল 200-300 সৈনিক নিয়ে 50,000 60,000 সৈন্যকে তারা কিন্তু পরাজিত করে ফেলেছে এই মানে বলিভিয়াতে, পেরুতে, মেক্সিকোতে, এবং পুরো সভ্যতাকে ধ্বংস করে দিয়েছে। ফলে খুব বেশি সৈন্য সামন্ত আছে বা অনেক বেশি জনপ্রিয়তা আছে এবং সেটা যদি রেজিমেন্টেড না হয়, এটা প্রায় ক্ষেত্রেই যুদ্ধের ময়দানে সফলতা আনে না। তো জামাতের এই সময়টাতে আমেরিকা যেটা বলছে, আমেরিকা তো আমাদের মতো না। আমি দেখলাম যে 1971 সনে আমেরিকা যে সকল মানে মেসেজ পাঠিয়েছে মুক্তিযুদ্ধ সম্পর্কে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের আগে পরে যেসব মেসেজ পাঠিয়েছে, এখন দেখলাম যে এত তথ্য ডাটা তারা রাখে। ফলে বাংলাদেশের জামাত সম্পর্কে আমরা যেটা ভাবতেও পারছি না, এই যে তার যে বক্তব্য, আমি এটাকে খুব গুরুত্ব সহকারে নিতে বলছি। তার অপোনেন্ট যারা, জামাতের অপোনেন্ট যারা আছে, তাদের উচিত এই বিষয়টা নিয়ে গবেষণা করা। জি, মাসুদ কামাল, যে ভোটের মাঠে জান্নাতের টিকিট, ধর্ম নিয়ে আলোচনা এবং একটু যে মার্কিন এই কূটনীতিকের যে জামাতের সাথে সম্পৃক্ততা বাড়ানোর কথা তিনি বলছেন, ইঙ্গিত দিচ্ছেন, কি আসলে আগামী দিনে রাজনীতির জন্য কি ইঙ্গিত বহন করে? আমি না আসলে এই ভোটের যে সময় জামাতে যে সমস্ত পদক্ষেপগুলো বিভিন্ন পর্যায়ে তারা বলছে জান্নাতের টিকিট, এটা তাদের একটা কৌশল, এবং এই কৌশলটা খুব যে একটা কার্যকর হবে এটা আমার কাছে মনে হয় না। আমাদের দেশের মানুষ এগুলো ট্রল করে আসলে, এবং একদম গ্রামাঞ্চলে মানুষ এগুলি বিশ্বাস করে না। আপনি গ্রামের লোকের কাছে বলে দেখেন, তারা বিশ্বাস করেন। তারা আপনার চেয়ে কম বোঝে না ভাই। আপনি হয়তো 2টা বই পড়তে পারেন, তারা বই পড়ে না, কিন্তু তারা জীবনটা পড়ছে। তারা খুব ভালো বুঝে যে বেহেশত জামাতকে ভোট দিয়ে পাওয়া যাবে না। আর জামাতের যারা এগুলো বলতেছে, তারাও যে জামাতের খুব একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব আমার কাছে তাও মনে হয় না, যে এগুলির কোনো বেল আসলে নাই। এখন হয়েছে কি জানেন, ইলেকশনটা হচ্ছে একটা অসম নির্বাচন। আমরা জামাত দিয়ে আলোচনা কি করতাম যদি ভোটের মাঠে এখন এই যে পতিত আওয়ামী লীগও থাকতো? আওয়ামী লীগ তো পতিত, সে আওয়ামী লীগ যদি ভোটের মাঠে থাকতো, তো আমরা কি জামাত দিয়ে আলোচনা করতাম না। একদম বাস্তব সত্য কথা করতাম না। কিন্তু এখন নাই কেউ, এখন দ্বিতীয় শক্তি জামাত। এখন এই দ্বিতীয় শক্তি জামাতও জীবনে প্রথমবারের মতো ক্ষমতার যাওয়ার স্বপ্ন দেখতে পারতেছে। আগে কোনো জামাত স্বপ্ন দেখতো? জামাতের আগে স্বপ্ন কী ছিল? যদি খুব বড় স্বপ্ন হইতো, তাহলে সে ক্ষমতাসীন দলের কাছ থেকে একটু শেয়ার পাবে, 1টা 2টা 3টা মন্ত্রিত্বের জন্য কি বার্গেন করতে পারবে কি পারবে না, এটা তারা চিন্তা ভাবনা করতো। আর যদি ছোটো স্বপ্ন দেখতো, তাহলে বিরোধী দলের সঙ্গে শেয়ার করতো, এই তো হতো। এর চেয়ে বেশি কিছু না রে ভাই। কিন্তু এখন বাস্তবতা হলো কি, আওয়ামী লীগ নাই মাঠে, এখন আলোচনা তো করতে হবে। কারণ আপনি বিএনপির সঙ্গে কার আলোচনা করবেন? আলোচনা তো করতে হবে। আলোচনা করতে গেলে জামাতে আলোচনা আসে, এবং জামাতও এই ফাঁকে মাঝখানে নিজেরা, তাদের তো সাংগঠনিক দক্ষতা আবার খুব ভালো, কিন্তু তাদের সংগঠন খুব স্ট্রং, এবং সেই সংগঠন দিয়ে তারা নানা রকম আওয়াজ টাওয়াজ করতেছে, এবং তারা মনে করেন আপনার সোশ্যাল মিডিয়াতে তারা খুব অ্যাক্টিভ। কাজে আপনি যে কোনো সময় একটা জরিপ দিবেন, দেখবেন যা আমাদের পক্ষে জরিপের ফল চলে যাচ্ছে। হ্যাঁ, তারা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। আবার বিশ্ববিদ্যালয়গুলোতে তারা খুব শক্ত। এটারও কিছু কারণ আছে, কারণ কোচিং সেন্টারগুলো বেসিক্যালি তাদের কোচিং সেন্টারের মধ্যে যারা এখানে আসছে তাদেরকে তারা নানাভাবে সাহায্য টাহায্য করছে, এগুলো আছে। আর এমনি আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে জয়, তার একটা কারণ হলো যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সরকারি দলের ব্যাপারে এক ধরনের আতঙ্কে ভুগে, এবং তারা মনে করেছে যে দলই সরকারি দল হবে সেই দলের ছাত্র সংগঠন তাদের উপর আবার টর্চার করবে, এবং তারা চিন্তা করেছে যে আওয়াজ তো হলো বিএনপির সরকারি দল হবে, কাজে বিএনপির যে ছাত্র সংগঠন তাদের সঙ্গে তারা ভাববে এরা যদি ক্ষমতা আসে তারা এরা আমাদেরকে টর্চার করবে, তারা বিকল্প হিসেবে জামাতকে বেছে নিয়েছে। এগুলোই যেন এইটা দিয়ে এই ছাত্র সংসদের বিজয়গুলি দিয়ে কিন্তু জামাতের বিজয়টাকে অনেকে বোঝানোর চেষ্টা করতেছে। জামাত আত্মবিশ্বাসী হয়ে উঠেছে,
জামাতের লিডারদের সঙ্গে জনের সঙ্গে আমার ইদানিং দেখা হয়েছে, তাদের আত্মবিশ্বাস দেখে আমি খামোশ হয়ে গেছি যে এত আত্মবিশ্বাস তারা কোথায় পায়, এবং অন্য কোনো ব্যাখ্যা না। তারা একটা কথা বলে, দেখেন না নির্বাচনে কি হয়। তো আমি আবার মাঝে মাঝে বিভ্রান্ত হই। আমার মনে আছে একবার একটা স্লোগান ছিল, খুব মানে ইন্টারেস্টিং স্লোগান ছিল, এই বি চৌধুরীর পার্টিতে ছিল, যে চুপচাপ কুলায় ছাপ, মনে আছে না একটা স্লোগান কিন্তু ছিল, কুলা কিন্তু কাজ করে ফেলাইছিল তখন। তো এখন তারা কি চুপচাপে আপনার দাড়ি পাল্লায় ছাপ দিবে কিনা, এরকম তাদের মধ্যে একটা প্রত্যাশা আমি ভাবি, কিন্তু আমার কাছে একটা লজিক্যাল মনে হয় না। কারণ আমি দেখেছি যে ভোটটা না, এটা রনি ভাই নিজে ভোট করছেন, ভোটে জিতছেন, উনি হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবেন। আমার যেটা অবজারভেশন সেটা হলো, ভোটটা আসলে ওই যুক্তিপূর্ণ কথা, মানুষকে বোঝানো, এটা দিয়ে ভোট হয় না। ভোট হলো একটা হুজুগের ব্যাপার, একটা হুজুগ তুলতে হয় জোয়ারের মতো, বুঝছেন না? জোয়ার যেরকম করে ভাষায় নিয়ে যায়, জোয়ারের পানি কিন্তু ময়লা। ফাইমান আসছেন বলছিলেন তারেক রহমান বসন্ত চলছে, আমি বলি হ্যাঁ ঠিক আছে, উনি বসন্ত খুঁজতেছেন, খুঁজেন, সমস্যা নাই। বসন্তের মধ্যে অনেক রোমান্টিক ব্যবসা আছে, থাকুক, ওই আলোচনায় আসতেছি আমি। মানে জোয়ারের পানি কিন্তু অত পরিষ্কার না, কিন্তু জারের পানি খুব পরিষ্কার। কিন্তু ভাষায় কিন্তু নেই জোয়ারের পানি দিয়ে, আপনি জারের পানি দিয়ে ভাষায় নিতে পারবেন না। তো জারের পানি না, আপনি যদি আলোচনা করেন কোন পানি বেটার, জারের পানি বেটার, খুব সুন্দর, একদম ডিস্টিল ওয়াটার, খুব চমৎকার পানি। কিন্তু ভাষায় নিতে হলে ইলেকশনটা ভাষায় নেওয়ার ব্যাপার ভাই, হুজু উঠতে হয় মানুষের। মনে করেন আপনি শিক্ষিত লোক ভোট দিলে আপনি পাস করবেন না, শিক্ষিত লোকে ভোট পেয়ে আপনি খুব জ্ঞানী লোক, ভাই আমি মহাজ্ঞানী, ধরা যাক আমার কথা, আমি নিজেকে, আপনি যদি জ্ঞানী বলেন আমি খুশি হবো যে আমি একজন জ্ঞানী লোক। আমারও এক ভোট, আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আছেন ওনারও এক ভোট, উনি কিছুই বুঝেন না, ওনারও এক ভোট। কাজেই ভোটের হিসাবটা অন্য জায়গায়, এটা শেষ মুহূর্তে হুজুগ উঠতে হয়, এবং সেই হুজুগটা ওঠানোর মতো ক্যাপাবিলিটি জামাতের আছে বলে আমি এখনও মনে করি না, আবার তলে তলে হইতেও পারে, কুলার মতো কুলায় ছাপ দিয়ে আসলো। কিন্তু আমার যা মানে অভিজ্ঞতা এত বছরের, ভোট ভাই অন্যভাবে হয়, এবং সেই ভোট করার মতো দল বাংলাদেশে দুইটা, আওয়ামী লীগ এবং বিএনপি। এর বাইরে বাকি দলগুলো দেখেন আপনি, আমি আপনার আমার পাশেই বসে আছেন কমিউনিস্ট পার্টির লোক, গরিব মানুষের কথা কয়, গরিব মানুষের ভাগ্য মানে উন্নয়নের জন্য নিজের ভাগ্যকে বিসর্জন দেয়, এরা দেয়। তো আমি কিন্তু ওনাদের এই যে আপনার আকাঙ্ক্ষা, এই যে আপনার ওনাদের যে আপনার যে কর্মপদ্ধতি এবং ওনার যে সব কিছুকে আমি শ্রদ্ধা করে বলি, ওনারা কিন্তু গরিব মানুষের ভোট পায় না, ওনার ভোট পায় শিক্ষিত জনগোষ্ঠীর, যে কোনো ভোট পায় শিক্ষিত জনগোষ্ঠীর। ভোটটা কিন্তু ভাই লজিক দিয়ে হয় না, আসলে ভোটটা হুজুগে হয়। আমি বাংলাদেশের মানুষকে, অনেক মানুষকে এমনও বলতে শুনছি যে তুমি লোকটা ভালো, কিন্তু আমি দেখলাম শেষ পর্যন্ত যাইয়া যে তোমাকে দিলে তোমার ভোটটা নষ্ট হবে। আর ভোটটা নষ্ট হয় কেন কিনা, সে মনে করে যে জিতবে, যদি আমি তাকে ভোটটা না দিই, ভোটটা নষ্ট, তাহলে ভোটটা নষ্ট হবে। এখন ভোট যে আসলে নষ্ট হয় না, এটা আপনি বুঝান না, কিরকম পারেন বুঝান, সারাদিন গবেষণা করে বুঝতে পারবেন না যে ভোট নষ্ট হয় না, সে মনে করে ভোট নষ্ট করবো না। অ্যাডভোকেট ফাইমান আসছেন, এই যে মাসুদ কামালের ভাষায় অসম নির্বাচন এবং ভোটটা আসলে লজিক দিয়ে অনেক সময় হয় না, হুজুগে ভোট, আর এই যে ভোটের মাঠে ধর্মের ব্যবহার। জি, দেখেন ভোটের মাঠে যে ধর্মের ব্যবহার, এটা তো আমরা দেখছি। এই জামাতে ইসলাম তারা এবার 5ই আগস্টের পরে যেই অবস্থায় এসে দাঁড়িয়েছে, এইরকম তো গত 50 বছরে তাদের এইরকম মানে বেশ সুদিন মনে হয়েছে। কারণ আপনি দেখেন যে গত 15 বছরের অধিক সময় আমরা যখন এত অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্যেও সভা করছি, সমাবেশ করছি, আমাদের গুম হচ্ছে, খুন হচ্ছে, কিন্তু তারা কিন্তু আমাদের মতন ওই রকম অ্যাক্টিভলি মোটেই ছিল না। তারা তো আমাদের সাথেই ছিল, তার আগে তারা আওয়ামী লীগের সাথেও ছিল। এখন তারা ধর্মকে ব্যবহার করছে যে বেহেশতের টিকিট পাওয়া যাবে, জামাতকে ভোট দিলে, জামাতকে ভোট দেন, আপনারা জাহান্নামের টিকিট বিক্রি করলেও আমরা জান্নাতের টিকিট বিক্রি করব। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমার চাইতে রাষ্ট্রের নেতা নির্বাচন করা সব ফরজের বড় ফরজ। ধর্মের ব্যবহার, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতকে ক্ষমতা দেবেন। শাহজাহান চৌধুরী, এটা ওনার নাম কি, আমির হামজা, উনি বলছেন জামাতে ইসলামকে একটা ভোট দিলে আপনি 18 কোটি মানুষের নামাজের সোয়াব পাবেন। মানে
আমির হামজা। হ্যাঁ, ওই যে বিড়ির কথা বলেন। বিড়ি, হ্যাঁ সেটাও তো আছে যে ওই বিড়ির কথা বলে কোটি কোটি ভোট নাকি বেড়ে গেছে তাদের আর কি। দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে আল্লাহ নিজেই উঠে পড়ে লাগছে জামাত নেতা। এইবার জামাতকে ভোট না দিলে আপনার ঈমান থাকবে না, এরকম আপনার কাছে কি মনে হয় এগুলো দিন না, কি দিন শেষে ভোটের মাঠে কাজ হবে? একদমই না, একদমই না। দেখেন যে কথাটা মাসুদ কামাল ভাই বলেছেন যে ভোটটা আপনার আইন কানুন দিয়ে কোনো যুক্তি তর্ক দিয়ে ভোট হয় না, ভোটটা হুজুক, মানে ভোটটা না মনের ব্যাপার। হয় কি যে তারা বাংলাদেশের জনগণ তারা দেখেছে যে জোর করে বিএনপির ওপর ভাটা আপনার দিয়ে রেখেছিল এই গত 15 বছরের অধিক সময় একটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ, একটা কর্তৃত্ববাদী সরকার। এখন জোয়ার চলছে কিনা সেটা তো আমরা সবাই দেখছি যে আমাদের দেশনেত্রী ওনার যে ভূমিকা গণতন্ত্র আপনার পুনঃপ্রতিষ্ঠার এই নির্বাচনের মাধ্যমে এবং ঐক্যের কথা যেভাবে উনি বলেছেন, আস্থার প্রতীক যেভাবে উনি জাতীয় পর্যায়ে হয়ে উঠেছেন, সেখানে আমরা এবার ভোট চুরি কিংবা ভোট ডাকাতি বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই এটা ভাই নিবে না। কারণ কি 4টা নির্বাচন আপনার হয়নি অতীতে, এখন 5 কোটির ওপরে তরুণ ভোটার। বিএনপির সাথে এখন যেরকম বাংলাদেশের মানুষকে দেখছেন, এদিকে জামায়াত আবার করছে কি ওই যে আওয়ামী লীগ পতিত স্বৈরাচার তাদের সাথে তারা তলে তলে খাতির করছে, কিন্তু তারা ভুলে গেছে যে 71-এ তাদের যে ভূমিকাটা, 71-এ যে তারা কি অবস্থায় ছিল, 30 লক্ষ শহীদের জীবন এমনি এমনি তো আর যায়নি, 2 লক্ষ মা বোনের যে সম্ভ্রম। কাজেই অতীতে আমরা দেখেছি যদি 12টা নির্বাচনের ভেতর যেই কয়টা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়েছে 4% থেকে 8% ভোট জামাত পেয়েছে। কেবল 91-তে জামাতের ভোটের পার্সেন্টেজ ছিল 12%-এর একটু বেশি। তো আমরা মনে করি না যে এটা মানে খুব একেবারে 99 হয়ে যাবে না। কিন্তু অ্যাডভোকেট ফাহিম হাসিন, আপনিও বলছিলেন যে জামাত তলে তলে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের তো একটা বড় ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকটাকে দিন শেষে তাহলে বিএনপিকে কিছুটা ধাক্কা বা চমক দিতে পারে কিনা? দেখেন, আমরা কেবল ওই আওয়ামী লীগের ভোট ব্যাংকের উপরে নির্ভরশীল নই, আমরা বাংলাদেশের সাধারণ মানুষ যে যেখানে আছে, আমরা আমাদের যে নির্বাচনী যেই আমাদের ইশতেহার কিংবা প্ল্যান প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো তো আমরা তুলে ধরেছি। আমরা তো জামাতের মতন আকাশ কুসুম যে তাদের কর্ম পরিকল্পনা অবাস্তব, যা তারা যেগুলো দিয়েছে জিডিপির 8% স্বাস্থ্য খাতে, মানে কি যে $500 বিলিয়ন জিডিপির প্রায় $40 বিলিয়ন রিজার্ভের চাইতে বেশি আমাদের। তো তাই এই ধরনের কথা ভাই আমরা তো বলিনি। আমরা কি বলেছি? আমরা বলেছি যেটা আমরা করতে পারবো। কি আমরা করতে পারবো? আমরা বলেছি যে ফ্যামিলি কার্ড আমরা দিতে পারবো ইনশাল্লাহ, ফ্যামিলি কার্ড, কিংবা আমরা যে যানজটের কথা বলেছি যে আমরা প্রত্যেকটা সেক্টরের যেই বিষয়গুলোকে সামনে এনেছি যেগুলো ডুয়েবল, যেগুলো ড্রিমিং অর ডুইং কথা আছে না, আমি কি খালি স্বপ্ন দেখব নাকি কাজটা করব? বিএনপি আমরা স্বপ্ন দেখছি, কাজটা করতে পারবো, বাস্তবায়ন সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করছি। জি, ডাক্তার সাজিদুল হক রুবেল, আপনার কাছে কি মনে হয় এই যে ভোটটা আসলে কি হুজুগে হয়, লজিক দিয়ে হয় না, এই যে এবার ত্রয়োদশ নির্বাচনে ভোটের মাঠে আসলে সমীকরণটা দিন শেষে এই যে ধর্ম বলি কতটা প্রভাব রাখতে পারে, রাখবে? ধন্যবাদ। এখানে বিষয়টা হচ্ছে আমাদের অতীত অভিজ্ঞতাতে তো দেখি যে হুজুগ তো একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে, এবং শুধু নির্বাচনের ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে এটা আমাদের একটা জাতিগত বৈশিষ্ট্য আর কি, বলাই হয় হুজুগে বাঙালি। তো সেই বাংলাদেশের নির্বাচন, বাঙালি নির্বাচনে ভোটার, তো সেখানে হুজুগ থাকবে না? হুজুগ তো থাকবে, এই ক্ষেত্রে কোনো দ্বিমত নাই, আমি খুব সম্পূর্ণ একমত। তবে যেটি বিষয় হচ্ছে, মাসুদ ভাই একটু নিশ্চিন্ত হচ্ছে যে এই হুজুগটা জামাত ইসলাম তৈরি করতে পারবে না। কিন্তু আমি দেখি যে মানে সৃজনশীল কোনো বিষয় তারা তৈরি করতে না পারুক, তারা কিন্তু নানা ধরনের হচ্ছে গিয়ে গুজব, নানা ধরনের হুজুগ তৈরি করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে। আর আগে ন্যারেটিভ তৈরি করছে। ন্যারেটিভ শব্দটা আসছে খুব আধুনিকভাবে, রেটোরিক, ন্যারেটিভ, নতুন নতুন শব্দ, কিন্তু এগুলো তো আসলে হচ্ছে সেই হুজুগ তৈরি করায়, গুজব তৈরি করায় আর কি। এখন ওই জায়গায় আপনি একটা জিনিস খেয়াল করেন যে
আগে যখন মানে লাস্ট বিএনপি যখন ক্ষমতায় ছিল সেই সময়কালটার সাথে এখনকার দুনিয়ার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটাই, এই মোবাইল ফোনটায় পার্থক্য আর কি, ইন্টারনেটটায় পার্থক্য, সামাজিক মাধ্যমটায় পার্থক্য। সেই 2006 সাল পর্যন্ত এই জিনিস ছিল না, ঠিক আছে। আমি নিজে 8 সালে প্রথম ফেসবুক অ্যাকাউন্ট করছি এবং ফেসবুক সম্ভবত 7 সালে এসেছিল আর কি। তো এই দীর্ঘ 17 বছরে নতুন জিনিস হচ্ছে এইটা, এবং এইটার ক্ষেত্রে, এইটার অপব্যবহারের ক্ষেত্রে এবং এইটার রাজনৈতিক অপব্যবহারের ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের যে কোনো রাজনৈতিক শক্তির মধ্যে জামাত হলো চ্যাম্পিয়ন। এটাকে অপব্যবহারের ক্ষেত্রে আপনার নিশ্চয়ই মনে আছে 2013 সালের চাঁদের মধ্যে দেখা গিয়েছিল জামাত ইসলামের নেতা দেলার হোসেন সাইদির ছবি, এবং সেটা লক্ষ লক্ষ লোককে, কোটি কোটি লোককে এই হুজুগটি, এই গুজবটি জামাত বিশ্বাস করাতে সমর্থ হয়েছিল। অনেক মানুষ সেখানে মারা গিয়েছিল, বগুড়াতে অনেক মানুষ, মাঝিরাতে প্রচুর মানুষকে হত্যা করা হয়েছিল, এবং ওটা একটা বিশাল বড় মব। এই মবটা তৈরি হয়েছিল সিম্পল একটা হচ্ছে কি হুজুগ এবং একটা গুজব দিয়ে, এবং সেটাও এই ফেসবুক, এই মিডিয়ার মাধ্যমে। ফলে আমাদের খুবই সচেতন থাকা দরকার, জনগণকে খুব সচেতন থাকা দরকার যে এই ধরনের অনেক ফাঁদ, এই ধরনের ট্র্যাপ, তারা একটু ধর্মের এক চিমটি ধর্মের সুরসুরি দিয়ে, এক মিশেল দিয়ে এটা খুবই বিষাক্ত জায়গায় নিয়ে যেতে পারবে আর কি। তবে আমি একটা কথা একটু বলে রাখতে চাই যে আপনারা অনেক সময় মিডিয়া থেকে বলা হয় ইসলামপন্থী রাজনীতি। আমি এখানে তীব্রভাবে প্রতিবাদ করি। জামাত ইসলামের রাজনীতি যে ইসলামপন্থী রাজনীতি না, তার ইসলামের একটা পলিটিক্যাল ভার্সন নিয়ে ক্ষমতার দৌড় দেয় আর কি। এটা পলিটিক্যাল ইসলাম, নট ইসলামপন্থা। জি, গোলাম মৌলানা, আর 2-3টি বিষয় একটু চারজনের মধ্যে বসবো, যে ছোট ছোট করে যাচ্ছে। যে হলফনামা বিশ্লেষণ করে আজকে টিআইবি বলছে রাজনীতিতে এখনো অর্থ, পেশি এবং ধর্মের কাছে যে জিম্মি দশা ছিল সেটি রয়ে গেছে। তাহলে এই যে আমরা 5 আগস্টের পর থেকে নতুন বন্দোবস্ত, কোথায় নতুন বন্দোবস্ত? না, নতুন বন্দোবস্ত রাজনীতিতে সম্ভব না। আমাদের দেশে যে ট্রেডিশনাল রাজনীতি, সেই ট্রেডিশনাল রাজনীতিতে এই দেশে এমন অনেক ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে সাভার, কেরানীগঞ্জে, যেখানে এক একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ইলেকশন করতে 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 50 কোটি টাকা খরচ। একটা ইউনিয়ন নির্বাচন, এবং একটা ইউনিয়ন নির্বাচনের নমিনেশন কেরানীগঞ্জ বা সাভারে পাওয়ার জন্য রাজনৈতিক দলকে অনেক প্রার্থী 50 কোটি টাকা পর্যন্ত ঘুষ দেয়। তা সেখানে সংসদ সদস্য যে পদগুলো আছে, নোয়াখালী, কুমিল্লা, কতগুলো আসন আছে, খুবই ব্যয়বহুল। এরকম একটা আসন ইলেকশন করতে গড়ে 30 থেকে 40 কোটি, 50 কোটি টাকা অফিসিয়ালি খরচ করতে হয়। আর এখন বাংলাদেশে এমন কোনো আসন নেই যেখানে যারা বিজয়ী হবে, যেখানে কয়েক কোটি টাকা খরচ করা ছাড়া সম্ভবই না। একমাত্র নির্বাচনের দিন 500 সেন্টার যদি ধরেন, 500 সেন্টারে আপনি যদি 3টা করে বুথ ধরেন, 1500 বুথে যদি আপনি 2জন করে লোক দেন, তাহলে কত? অর্থাৎ আমি হিসাব করে দেখলাম নির্বাচনের দিনই 15,000 লোক লাগে এজেন্ট এবং ভোটের সামনে কাজকর্ম করার জন্য। তো এখানে আসলে প্রচুর ইনভেস্টমেন্ট দরকার হয়। ফলে এখানে টিআইবি বা আমরা যে নীতি কথাগুলো বলছি, এগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই। যারা মাঠে যায় তাদেরকে টাকা খরচ করতেই হবে, দেয়ার ইজ নো ওয়ে। জি, আরেকটি বিষয় যে এখনো সেই ব্যবসায়ীদের হাতেই না, এখন এটা তো মানে বলবো একটা মেম্বার অফ পার্লামেন্ট, এটা তো অনেক বড় বিষয়। এটা ব্যবসায়ী কেন, ধনীদের লোকের হাতে যাবে? এটা যেদিন থেকে শুরু হয়েছে, আপনার এই যে ব্রিটিশ গণতন্ত্র বলেন, এটা আর্ল এবং লর্ডদের থেকে আসছে। তো এখন এখানে আমরা যতই কথাই বলি না কেন, আমাদের এই পাকিস্তানে বলেন, ব্রিটিশ ভারতে বলেন, সবসময় জমিদার পরিবার থেকে, ধনাঢ্য পরিবার থেকে মন্ত্রী, এমপি, এমএলএ জিনিসগুলো আসছে। আমরা যে 5 আগস্টে পরে বললাম রিকশাওয়ালার ছেলে প্রধানমন্ত্রী হবে, এই স্বপ্ন দেখি আমরা, এগুলো তো বলছে। এখন তো এখানে এমন প্রধানমন্ত্রী হয়েছে যার নিয়ে টানাটানি, এখন অবস্থা বাস্তবে এটা সম্ভব নয়, এটা হয় না। মানে রাজার মতোই হবে। প্রকৃতিতে যারা রাজা হবেন তারা রাজার ছেলে রাজা হবে, রাজার মতোই হতে হবে। মানে রাজার কাজ প্রজা দেওয়া হয় না কখনো। জি, মাসুদ কামাল, একই প্রশ্ন। এই যে হলফনামা তথ্য, এবং বলছিলাম যে 5 আগস্টের পরে নতুন বন্দোবস্ত, সেই ব্যবসায়ীদের হাতে রাজনীতি জিম্মি থেকে গেল। 48% ব্যবসায়িক প্রার্থীদের মধ্যে 2%-এর কম মাত্র প্রার্থীর পেশা রাজনীতি। আর এই যে অর্থ, পেশি, ধর্মের কাছে এখনো জিম্মি টিআইবির। আচ্ছা, আমি মূল আলোচনা আসার আগে ছোট করে বলি, পেশা রাজনীতি জিনিসটা কি? এই যে হলফনামায় মাত্র একজন মাত্র লোক লিখেছে তার পেশা রাজনীতি, একজন, সেটা হলো তারেক রহমান। আর বাদ বাকি এই যে 2,500 প্রার্থী, এদের কারো পেশা রাজনীতিটা। এখন তারেক রহমানের পেশা রাজনীতি দিয়ে উনি যদি সৎ কাজ করে থাকেন, তাহলে ওনার মহাসচিব অসৎ কাজ করছে।
ও তারেক রহমান কোন তারেক রহমান মানে বিএনপির হ্যাঁ আমাদের তো দুইজন তারেক রহমান আছে আমজদ। আমজদ হ্যাঁ আচ্ছা ওনার কথা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার খবর আমি রাখেন, আপনি রাখতে পারেন, যাই না আপনি হয়তো খুব না না আলোচনা আলোচনা আপনি বৈষম্য করতেছেন না, কেন? তো একমাত্র বিএনপি চেয়ারপারসন তারেক রহমান লিখেছেন যে ওনার পেশা রাজনীতি। এটা অবশ্যই এটা আনন্দের, আমি মনে করি উনি সৎ থেকেছেন এই ব্যাপারে। ওনার পেশা তো আসলে রাজনীতি, কিন্তু উনি সৎ থেকেছেন, কিন্তু উনি ওনার দলের লোকদেরকে সৎ করতে পারেন নাই। কারণ ওনার দলের আর কোনো প্রার্থী লেখেন নাই যে তার পেশা রাজনীতি। এবং জামাতের আমিরের পেশা হলো চিকিৎসা, এবং ওনার ইনকাম হলো দান আর কৃষি এবং কৃষি। তাহলে চিকিৎসা পেশা তিনি কি করেন? ওনার যে চিকিৎসা পেশা, এই পেশার কাজটা কি? কারণ ওনার ইনকাম তো দানের থেকে হয়, দান এবং কৃষি কাজ থেকে উনি ইনকাম করেন। তাহলে দান এবং মানে কৃষি এই দুইটা তো ওনার পেশা হইতে পারতো, চিকিৎসা হয় কেমন করে? তো এইগুলি হলো যে হলফনামা। আমি হলফনামা জাস্ট এর ক্যারেক্টার বললাম, মানে দুই প্রধান নেতার কথা বললাম। মানে নিচের যারা আছে তাদের কথা বাদ রাখেন আপনি। সবারই পেশা হয় ব্যবসা ট্যাবসা। ব্যবসাটা হলো যেমন কি একটা আরামদায়ক পেশা, যে আরামদায়ক পেশা এই কারণে এই পেশায় লস হইতে পারে, এটা বলার সহজ তো। লস হয়েছে ভাই, ব্যবসা করে লস হয়েছে, এই জন্য টাকা নাই, হইতে পারে। আর ব্যবসা করতে অন্য কোনো অভিজ্ঞতা লাগে না, অন্য কিছু লাগে না, ব্যবসা যে কেউ ব্যবসা করতে পারে। আজকাল তো আপনার অনলাইনে অনেক ব্যবসা ট্যাবসা আছে, তো ব্যবসা করা খুব সহজ। এই জন্য কাজেই হলফনামাটা হলো কি, আমি মনে করি আর তো হলফনামার কথা আছে। নির্বাচন কমিশনে আসলে যেটা উচিত সেটা হলো হলফনামাটা খুব শক্তভাবে পরীক্ষা করা। যদি শক্তভাবে পরীক্ষা না করেন তাহলে হলফনামার ব্যবস্থা রাখছেন কেন? বলেন কেন রাখছেন ভাই? এটাও যদি আপনি শক্ত করে পরীক্ষা করেন যে আসলেই ঠিক কিনা, বরঞ্চ আপনি বলেন যে নির্বাচনে যারা অংশ নেবে এদের হলফনামা আপনি জাজ করার জন্য 1 মাস সময় নেন, দেখেন আসলে হলফনামাটা ঠিক দিছে কিনা। ওইটার উপরে নির্ভর করা উচিত যে তার মনোনয়ন বৈধ হবে কি হবে না। হলফনামাটা লাভ, কিন্তু আমাদের এখানে হলফনামাটা হলো মানে নামকে অস্তে দেয়। এটা লাভ হয় একমাত্র সাংবাদিকদের। সাংবাদিকরা হলফনামা পাওয়ার সঙ্গে সঙ্গে সব ডাউনলোড করে এনে বসে থাকে, তারপর যা টার্গেট করে কাকে আমি ধরবো, যাকে ধরবো তারটা নিয়ে আত্মবন্ধ হিসাব করে। এটা অনেকটা ইনকাম ট্যাক্সের মতো। ইনকাম ট্যাক্স যখন জমা দিই আমরা, রিটার্ন জমা দিই, কেউ চেক করে না কিন্তু কি জমা দিলাম। যখন আমি তার টার্গেটে পড়ে গেলাম তখন 1996 সাল থেকে বাটা ধরবে যে তুই বেটা কি দিছস। হ্যাঁ, কাজে এটা ধরলে যে কারোরটা আপনি ধরতে পারবেন। তো এখানে হচ্ছে সেই জিনিসটা হলো কি, আমার কথা হলো কি, যেটা আপনি হলফ করে বলতেছেন, হলফ মানে কি শপথ। তো আপনি শপথ করে কেন মানুষকে দেয়া নন সিরিয়াস ভঙ্গিতে কাজ করান? এটা ঠিক না, এগুলি ঠিক করা উচিত। এবং হলফনামা যেটা আছে সেটা দেওয়াও তো হয় এই জন্য যে যাতে নাকি প্রার্থীর চরিত্র বিশ্লেষণ করে আমি আপনাকে ভোট দিতে পারি অথবা না দিতে পারি। এই ব্যবস্থাটা আমি মনে করি থাকা উচিত, মানে সব প্রার্থীদের মাথায় রাখা উচিত যে আমাদের কী হলফনামা, আমি কী লিখবো না লিখবো। জি, অ্যাডভোকেট ফাইমান আসেন, যে হলফনামা এবং 891 জন প্রার্থী কোটিপতি, এর মধ্যে বিএনপির প্রায় 72%, জামাতেরও আছে 20%, জাতীয় পার্টি 18, এনসিপি 14, যে 72% বিএনপির কোটিপতি প্রার্থী। এবং হলফনামা জায়গাটি যে আসলে একেবারেই এক ধরনের খেয়ালিপনার মধ্য দিয়ে ইয়ে করা যায়। মাসুদ কামাল বলছিলেন যে আরো কড়াকড়ি বিষয়ের কথা, বিএনপি আসলে এই জায়গাটিতে না, আমাদের চেয়ারম্যান সাহেব তো উনি সঠিকভাবেই তো বলেছেন। উনি যেটা করেছেন এই 17 বছর থেকে ওখানে এবং এখানে থাকতেও আমরা তো দেখেছি। কাজেই রাজনীতি করছেন, রাজনীতি বলেছেন, তো এখানে আমি ভুল অন্য কিছু দেখি না। আমাদের চেয়ারম্যান সাহেব ওনার যে বগুড়া 6 সদর আসন, সেখানে কিন্তু বার্ষিক আয় 7.5 লাখ টাকার কিছু বেশি, মনোনয়নের সঙ্গে হলফনামা অনুযায়ী 25-26 অর্থ বছরে আয়কর রিটার্নেও উনি সেই আয়টা দেখিয়েছেন। এখন হলফনামার যে আইন, হলফনামাটা কি, হলফ করে বলা, হ্যাঁ এটা কঠিন। এটা সত্যি যদি আইনটা খুব শক্ত হতো হলফনামার, সেটা ভিন্ন একটা পরিপ্রেক্ষিত, ভিন্ন একটা আলাপ আলোচনার বিষয়। আমাদের দেশে আপনারা দেখেছেন যে হলফনামাটা খুব যে স্ট্রিক্টলি ধরা হয়, ঠিক সেটা নির্বাচনের সময়ও, যদিও নির্বাচনের অন্যান্য যে আইনগুলো আছে, আরপিও আছে এবং অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়, তারপরও আপনি আবার বলেছেন যে আমাদের যারা
প্রার্থী দিয়েছে, যারা মনোনয়ন পেয়েছেন তাদের 72% কোটিপতি। এখন এটা তো একটা আর্থিক অবস্থা যে আমার ভাই রনি তো কোটিপতি, ব্যবসা করে, সে আল্লাহর রহমতে ভালো একটা অবস্থানে আছে। তো সেটা এখন কারো ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ইনহেরিটেন্স, উত্তরাধিকার কিংবা অন্য বৈধ উপায়ে যদি কেউ কোটিপতি হয়ে থাকে সেটা দোষের কিছু না। বৈধ মানে তার ইনকাম, আয়, রোজগার, তার এটা আপনার দেখানো আছে ইনকাম ট্যাক্স ফাইলে, আমাদের আনুষঙ্গিক যে আইন কানুনগুলো নির্বাচন সংক্রান্ত আছে, সেটা একটা সক্ষমতার ব্যাপার যে নির্বাচনে ব্যয়, নির্বাচনে আপনার টাকা পয়সার যে ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে সেটা আবার যেমন 72%-এর নিচে যারা আছেন, যারা কোটিপতির ভেতর পড়েন না, তারাও তো নির্বাচন করছেন, সেটাও তো দেখতে হবে। এখানে শুধু যে একটাই ক্রাইটেরিয়া, বিষয়টা তো মোটেই তা না যে এখানে যারা তার বাইরে আছে, অনেকেই আছে আমরা জানি, কিন্তু সেটা নাম তো আর বলতে পারছি না, যে সক্ষমতা, আর্থিক সক্ষমতা যেটা, আর্থিক সচ্ছলতা যেটা, এটাই তো আর রাজনীতির একমাত্র বিধায়ক নির্ণায়ক মোটেই না, মোটেই না। এটা একটা অবস্থান। আর মূল কথাটা হচ্ছে ভোট। দিনের শেষে নির্বাচনে জনগণই হচ্ছে আপনার আলটিমেটলি যে ঠিক করবে বাংলাদেশের এই দেশটার, তারাই কিন্তু মালিক। কিভাবে? ওই যে তাদের ম্যান্ডেট, ভোট দেয়া, ভোটের যে ফলাফল সেটাকে বুঝে নেওয়া। জি জি, ডাক্তার সাজ্জাদুল হক রুবেল, এই যে হলফনামায় তথ্য গোপন করার যে দীর্ঘ সময় ধরে যে প্রবণতা, এবং এই যে রাজনীতি, যে প্রশ্নটা আমি গোলাম মোল্লা রনির কাছে রেখেছিলাম, 5 আগস্টের পরে তাহলে রাজনীতিতে সেই নতুন বন্দোবস্ত কোথায় এলো? যে ব্যবসায়ীদের হাতেই রাজনীতি জিম্মি থাকার যেই কথা আমরা আগেও বলে এসেছি, এখনো তাই বলতে হচ্ছে। ধন্যবাদ। নতুন বন্দোবস্তর স্লোগান যারা দিয়েছিল, আমার মাঝে মাঝে মনে হয় তারা এই বন্দোবস্তটাই বোঝে না। ঠিক আছে, মানে এটা কোথাও শুনেছে, বেশ ভালো লেগেছে শব্দটা, ক্যামেরার সামনে বা মাইকে যা নতুন বন্দোবস্ত চাই, হ্যাঁ, কিন্তু নতুন বন্দোবস্ত কি সেটা তারা বোঝে না। এবং তাদের পরবর্তী যে পথ চলা, সেই পথ চলা দেখলেই বোঝা যায় তারা নতুন বন্দোবস্ত বোঝে নাই, নতুন বন্দোবস্তের রাজনীতিতে ধারণ করে নাই। এবং এই করে নাই বলে তারা এনসিপি থেকে তারা এখন জামাতের সাথে জোট করে নির্বাচনটা লড়তেছে। কারণ তারা সেই নতুন যে ওয়ার্ডার, পলিটিক্যাল নিউ ওয়ার্ডার, এইটার সম্পর্কে তাদের কোনো কনসেপশনই নেই। যদি কনসেপশন থাকতো, যদি তারা একটা ওন করতো, তারা এই ধরনের হচ্ছে কি মেকানিজমের মধ্যে তারা যেত না। এবং ওই যে দেখেন না, আপনি যে বললেন, হ্যাঁ, বিএনপির 78%, একটা পুরনো রাজনৈতিক দল, বহুবার ক্ষমতায় ছিল। এনসিপির 14.6, এনসিপির 14% কোটিপতি আছে আর কি, এনসিপির, হ্যাঁ, 14% কোটিপতি আছে। তো আমি এনসিপির হলফনামা দেখে খুব হতাশ হলাম। আমরা তো কষ্ট করে পড়াশোনা করছি, আরে পড়াশোনা কর, আমরা খালি মানুষকে পরামর্শ দিতাম আর কোটি টাকা কামাই করতে পারতাম, লক্ষ টাকা কামাই করতে পারতাম। তো কী কারণে এত কঠিন পড়াশোনা, বিশ্রী পড়াশোনা করে টোরে এখনো লাখপতি, আর ওর পড়াশোনা না করে পরামর্শ দিয়ে কোটিপতি হয়ে গেছে। তবে হলফনামা দেখলে আমি বেশ স্বস্তি পাই অনেক সময়, কারণ আমি নিজেকে একটু তো মধ্যবিত্ত ভাবি, কিন্তু আমি দেখি আমার কাছাকাছি আয় হচ্ছে তারেক রহমানের বার্ষিক আয়, আমার চেয়ে কম আয় জামাত ইসলামের আমিরের। ঠিক আছে, তো আমি চিন্তা করলাম, না, আমি আসলে তো জীবনে অনেক কিছুই করতে পেরেছি, যে জামাতের আমিরের ট্যাক্স বা তার যে টাকার পরিমাণ দেখানো হচ্ছে বার্ষিক আয়, তা আমার চেয়ে কম। তো আমি তো খুব বেশি মধ্যবিত্ত না আর কি। তো যাই হোক, এই বাংলাদেশে এটা যে বিষয়টি বলেছেন আমাদের মাসুদ ভাই, আমি খুবই একমত যে এটা খুবই যদি সত্যি সত্যি বাংলাদেশের রাজনীতিকে পরিশুদ্ধ করা যেত, হ্যাঁ, পরিশুদ্ধ করতে চাই আমি যদি বাংলাদেশের রাজনীতি একটা শুধু সত্যিকারের নতুন বন্দোবস্ত নিতে চাই, তাহলে আমার এই হলফনামাটার প্রশ্নে খুবই কড়াকড়ি করা দরকার ছিল, এবং এইভাবেই আমাদের অগ্রসর করা দরকার ছিল। আমার মনে হয় যে রনি ভাই যেটা বলছেন, হয়তো একটু ফ্যালাসি করে বলছেন আর কি, এটা ঠিক করে বলেন না উনি যা বলছেন তাতে পার্লামেন্টের তো কোটিপতিদের ক্লাবই হওয়া উচিত, এভাবে আমি বুঝি না চেষ্টা করি। কিন্তু আমি মনে করি এটা উনি জাস্ট কৌতুক করে বলেছেন, যে আসলে কোটিপতির ক্লাব হয় বলেই পার্লামেন্টগুলা আজকে বাংলাদেশ নামতে 54 বছরে এই জায়গায় এসেছে আর কি।
গোলাম মাওলা রানী, আমরা নিশ্চয়ই এই মুহূর্তে জেনে গেছেন যে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবেন। যদি আপনি একটু মানে অনানুষ্ঠানভাবে বলছেন যে খেলাধুলার খবর কম রাখেন, কিন্তু এই যে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, ক্রিকেটারদের সাথে ক্রীড়া উপদেষ্টা বৈঠকের পর তিনি জানিয়েছেন যে এই সিদ্ধান্তটাকে নিয়ে নানা রকমভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে, মিশ্র প্রতিক্রিয়া আছে। আপনি কিভাবে দেখছেন এটা? দীর্ঘমেয়াদে ক্রিকেটের জন্য কি ভালো হলো না মন্দ হলো? আমি আসলে ক্রিকেট রাজনীতিটা বুঝি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ভারতের সাথে রাগ করে, স্বাভাবিকভাবে ভারতের সাথে রাগ করে, বা এখানে একটা বাংলাদেশি জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয়তাবাদের সঙ্গে আমাদের স্পোর্টসটাকে টেনে আনাটা আমার কাছে এটা মানে সুবিবেচনা প্রসূত মনে হচ্ছে না। আমি পত্রপত্রিকায় যেটা দেখেছি যে আফ্রিকার দেশগুলোতে এই ক্রিকেটে পিছিয়ে পড়েছে তাদের ইগোইস্টিক কারণে। তো সেই অর্থে পাকিস্তানের সাথে ভারতের দীর্ঘদিন মানে যুদ্ধ, মারামারি, কাটাকাটি, কিন্তু কোনো এরকম খেলাধুলার ক্ষেত্রে পাকিস্তান বা ভারত এরকম সিন ক্রিয়েট করছে আমরা ওই দেশে যাবো না ইত্যাদি ইত্যাদি, কয়বার হয়েছে, কী হয়েছে আমি এটা জানি না। তো সেক্ষেত্রে বিশ্বকাপ এমনি আমাদের এখানে সাকিব আল হাসানকে নিয়ে যা কিছু হয়েছে, তারপর মুস্তাফিজকে নিয়ে যা কিছু হয়েছে ব্যক্তিগত পর্যায়ে, আমি মনে করি যে আমাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ড যেটা আছে, প্লাস সরকারের এই সময় গত 17 মাসে যারা কর্তা ব্যক্তি রয়েছে, তারা আমাদের যে স্পোর্টসটিকে রাজনীতির ঊর্ধ্বে নিতে পারেননি। এবং এখনও এই সরকারের যদি ধরেন, তাহলে এই সরকারের আয়ু আছে হাইয়েস্ট আর 20-30 দিন, এরপর তো যারা নির্বাচিত সরকার তারা আসবে। তো এত বড় একটা সিদ্ধান্ত, মানে যেখানে মানে একটা টেস্ট ম্যাচ খেলা কিংবা বিশ্বকাপে স্থান পাওয়া, বা বিশ্বকাপ থেকে যদি একটা মানে দল ডিসকোয়ালিফাইড হয়ে যায়, কিন্তু যে নিজেদের মর্যাদাটা আগে, নিরাপত্তাটা আগে না, এখানে মর্যাদা নিরাপত্তার বিষয়টি আমাদের বাংলাদেশে বসে আপনি আমাদের এই ঢাকা শহরে চলতে গিয়ে আমরা কোথাও মর্যাদা পাচ্ছি না, যেখানে বিশ্বের কোনো দেশে গিয়ে আমাদের পাসপোর্টে এখন আমাদের ভিসা দিচ্ছে না। মর্যাদা এখন পৃথিবীতে আমাদের মর্যাদা এমন পর্যায়ে রয়ে গেছে যে কান ধরে গালের উপর 2 গালে 2টা চটকারি না পড়লে আমরা মনে করি যে না, আমাদের মর্যাদা এখন পর্যন্ত আছে। আমরা এই পর্যায়ে চলে গেছি যে একটা দেশ শুধু আপনার ভিসা রিফিউজ করবে না, ভিসা চাইতে আসছো কেন, এই জন্য চুলের মুঠি ধরে আপনার 2 গালে 2টা চটকানি লাগাই দেবে। তো এত বড় সাহস! তো ওই পর্যায়ে না গেলে আমরা বুঝতেছি যে আরে আমাদের তো মারে নাই এখন পর্যন্ত, কান ধরে টান দেয় নাই, তো আমাদের মর্যাদা যায় নাই। তো এই পর্যায়ে আমাদের মর্যাদা এখন চলে আসছে, সেখানে ভারতের সাথে আমরা মাটিতে গিয়ে না খেলে নিজেদের মর্যাদা রক্ষা করব, আমার কাছে এটা মনে হচ্ছে না। জি, মাসুদ কামাল, আপনি কীভাবে দেখেন এই যে ভারতের মাটিতে টি-20 খেলতে যাবেন, আইসিসি থেকে সুবিচার পায়নি বাংলাদেশ বলছেন আইন উপদেষ্টা? এই জিনিসটা হলো জানেন কি, এটা আসলে কিন্তু খেলা না রে ভাই, এটা হলো রাজনীতি। এবং এই রাজনীতিটা প্রথমে শুরু করছে ভারত, মুস্তাফিজকে, এবং ভারত যেটা শুরু করছে, ভারত খুবই নগ্নভাবে কাজটা করছে। মুস্তাফিজকে তারা নিলামে ডেকেছে, নিলামে কিনে নিয়েছে, নেওয়ার পর তারা কিন্তু মুস্তাফিজের জন্য আমাদের ক্রিকেট বোর্ডের কাছে চিঠি লিখেছে যে তাকে আপনারা ছেড়ে দিন, ছাড়পত্র দেওয়ার জন্য। বাংলাদেশ কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে, দেওয়ার পর তারা সেখানে যাবে, তারপরে হঠাৎ করে তারা মুস্তাফিজকে ওখান থেকে বাতিল করে দিল। তো তাহলে ওরা তো আমাদের ক্রিকেট বোর্ডের কাছ থেকে কিন্তু ছাড়পত্র নিয়েছে, চেয়ে নিয়েছে তো রে ভাই। তো তারপরে আপনি যখন ছেড়ে দিলেন, আপনি ক্রিকেট বোর্ডকে ইনফর্ম করেছিলেন, আমাদের ক্রিকেট বোর্ডে বলছিলেন, এটা তো একটা মিনিমাম সৌজন্যতার ব্যাপার। এখন তারা এটা করলো কেন? তারা দুটো কারণে করেছে। প্রথমত কারণ হলো যে তাদের ইন্টারনাল পলিটিক্স আছে এখানে। ওদের এখানে অনেকগুলো দেশে, অনেকগুলো রাজ্যে, এখন যেমন পশ্চিমবঙ্গেই সামনে নির্বাচন আছে, এবং ওকে আমি তো এটাও মনে করি যদি মুস্তাফিজকে কে আর না কিনা, যদি গুজরাট ওরা কিন্তু টাইটান্স কিন্তু, তাহলে এটা নিয়ে ঝামেলা হতো। কলকাতার জন্যই, কলকাতা তার বিধানসভা তাদেরকে জিততে হবে। এখন এখানে সেটা ক্রিয়েট করলো যে মুসলমানরা কত খারাপ, অমুক তমুক, কাজে বাংলাদেশের বিরুদ্ধে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এই জিনিসটাকে হাওয়াটা তুলে তারা এখানে বিজেপি কলকাতা জয় করবে, পশ্চিমবঙ্গ জয় করবে। এটা ইন্টারনাল পলিটিক্স। আরেকটা পলিটিক্স হলো যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ভারতের সঙ্গে এই সরকারের সম্পর্ক খুব খারাপ। মানে বাংলাদেশের সঙ্গে এত খারাপ সম্পর্ক ভারতের কখনোই হয় নাই, যেটা নাকি অন্তর্বর্তীকালীন সেটা ইউনুস সরকারের আন্ডারে। এটাতে পুরোটা ভারতের কাজ তাও না, আমাদেরও অনেক মানে বাহাদুরি আছে। মানে একটা গ্রামে একটা কথা আছে না, সাল্লাই উত্তর বাগানাম, এটা হলো আমাদের এরকম বাগানাম, বাঘের মতো হুঙ্কার দেওয়া শুরু করছে, শোনা গেছে মিউ টাইপের আর কি। 7 সিস্টার অমুক করবে তমুক করবে, আমাদের এখানে আরও কয়েকটা বীর পুঙ্গব আছে, তারা তো 7 সিস্টার দখলই করে ফেলাবে, কত কিছু, এগুলো আবল তাবল কাজ করে এটা ওদেরকে আরও উত্তেজিত করে দিয়েছি আমরা। তো সেগুলির মাধ্যমে ওরাও কিন্তু যতটুকু সম্ভব এই গভর্নমেন্টকে ব্যঙ্গ, বিদ্রুপ, অপমান করতে চায়। এখন সেই চাওয়াটা
আমাদের এখানে তারা করছে। করার পর আসিম নজরুল সাহেব যে ভূমিকা অবতীর্ণ হয়েছেন প্রথমে, যে আমরা ওইটা দেখাবো না, এইটুকু ঠিক ছিল। আমরা খেলবো না, এটাও প্রাথমিকভাবে ঠিক ছিল। আমি মনে করি ঠিক থাকলেও উনি যখন এটা করবেন তখন ওনার এটা হ্যান্ডেল করা উচিত ছিল। হ্যান্ডেলটা কীরকম, যেমন ক্রিকেটের একটা কিন্তু কূটনীতি আছে। উনি কি ক্রিকেটের কূটনীতির কোনো রকম পদক্ষেপ নিয়েছিলেন? উনি কি কারোর সঙ্গে কথা বলেছেন? আইসিসি তো মেম্বার আরও অনেকগুলি দেশ আছে, তাদের সঙ্গে উনি আলাপ করেছেন? উনি তো কারোর সঙ্গে আলাপ করেন নাই। ওরা উচিত ছিল এই সিদ্ধান্তটা নেওয়ার আগে ওদের সঙ্গে আলাপ, আজকাল তো আলাপ করে তো 1-2 মামলা, উনি যোগাযোগ করতে পারতেন। ওনারা কারোর সঙ্গে আলাপ করেছেন বলে আমার কাছে মনে হয় না। তা নাহলে তোমাকে আফগানিস্তান তো তার পক্ষে থাকতে রে ভাই। আজকে তো ভোটাভুটিতে একমাত্র কেউই পাকিস্তান ছাড়া কেউ নাই। আর পাকিস্তান যে থাকছে এটা হলো আরেক নাটক। পাকিস্তান যে আমাদের পক্ষে ভোট দিল, তো পাকিস্তান তো আবার খেলতেছে, পাকিস্তান তো খেলতেছে। পাকিস্তান কিন্তু আমাদের সঙ্গে নাই, আসলে আমাদের মাঠে নামাই দিয়া ল্যাংটা করে দিয়ে ও সরে গেছে। আগে কিন্তু উস্কাইছে যে আমি ম্যাচ অনুষ্ঠান করবো, হ্যান করবো। আরে বাবা, ভেনু হলো গিয়ে শ্রীলঙ্কা আর ইন্ডিয়া, এটা পাকিস্তান ম্যাচ অনুষ্ঠান করতে চায় কিভাবে? এটা হয় নাকি? শেষে আমাদের ক্রিকেটের জন্য ভালো হলো না খারাপ হলো? এইটা শুনেন, আমি এরপরও বলবো যে জাতিগতভাবে আত্মসম্মান বজায় রাখার জন্য যতটুকু হয়েছে আমি এটাকে বলবো যে ঠিকই আছে, এটা করতে হবে। কিন্তু ক্রিকেটের জন্য তো ক্ষতি হয়েছে, ক্রিকেটের জন্য অনেক ক্ষতি হয়েছে, ক্রিকেটারদের জন্য ক্ষতি হয়েছে। জি, অ্যাডভোকেট ফাইমান নাসরিন, খেলাধুলার তো আপনিও ভক্ত নিশ্চয়ই, এবং এই যে খবর রাখেন। না, খেলা হ্যাঁ, ক্রিকেট তো আমি ভীষণভাবে দেখতাম, সেটা সত্যি। তবে খেলার সাথে এই রাজনীতিটা যখন মিশে গেছে, তখন মুস্তাফিজকে তারা নিল, বিট করে নিলামে ডেকে তারপর বাদ দিয়েছে। হ্যাঁ, এখানে আত্মসম্মান আত্মমর্যাদার ব্যাপার তো অবশ্যই আছে। আর তারা আইপিএলকে যেভাবে বাণিজ্যিকীকরণ করেছে, সেখানে এটার একটা আনশান শান শওকত যেটাকে বলে, সেটাও কিন্তু আছে। কাজেই বাংলাদেশের মানুষ তারা যদি এরকম বড় দেশ হিসেবে দাদাগিরিটা না করতো, তাহলে আপনার খেলা বড় একটা বর্ডার যেহেতু আমরা শেয়ার করি তাদের সাথে, অপমান অপদস্থ হলে চুপ করে থাকবে সবসময়, এটা তো সম্ভব না। বর্ডার কিলিং আছে তার মধ্যে, আমাদের আঞ্চলিক এবং ভৌগোলিক যেই সমন্বয় করার একটা ব্যাপার আছে, সেখানে সব কিছু মিলিয়েই আসলে হয় কি, আমরা তো পলিটিক্যাল অ্যাসাসিনেশনও পাশের দেশের দেখেছি, যে ইন্টারফারেন্স যে সেখানে চলে গেছে। আর তাছাড়া ফ্যাসিবাদ স্বৈরাচার, তাদের নায়ক এবং দোসর বহু বিরাট লম্বা লিস্ট, তারা ওই দেশেই তো আছে। কাজেই বাংলাদেশের মানুষের একটা ওই দেশের এগেইনস্টে একটা অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট কাজ করছে। এবং এটা একটা লিস্টটাও কিন্তু বড়, যারা গেছে ফ্যাসিবাদের দোসর। নেপালে দেখেছেন যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আমরা দেখেছি, মালদ্বীপেও তাই, শ্রীলঙ্কাতেও তাই। এখানে আসলে হয় কি, যে বাংলাদেশ আর কোনো লেন্দুক দর্জি দেখতে চায় না। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, সেটাকে আমরা সম্মান করব। জি, ডাক্তার সাজিদুল হক রুবেল, ক্রিকেটে যা হলো, ক্রিকেটে যা হলো, যদি শেষ পর্যন্ত যেটা হয় যে বাংলাদেশের ক্রিকেটের একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল। ঠিক আছে, এই ক্ষতি ঠিক কতটা পর্যন্ত পৌঁছাবে সেটা দেখার বিষয় আছে। তবে এটা হচ্ছে অপূরণীয় ক্ষতিও বলা যাবে, এটা এখানে তো শেষ হবে না, এটা আরও সামনের দিকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্ষতিটা কি না করেও আমার আত্মমর্যাদা রক্ষা করা যেত না? আপনি 3 সপ্তাহ বাকি আছে আপনার ক্ষমতার টেনিউরের, এই 3 সপ্তাহের মধ্যে আপনি এমন একটা জিনিস করে গেলেন যে এটা এখন তো হচ্ছে মাসুদ ভাইয়ের ইয়াতে হুজুগে বাঙালি হাততালি দিচ্ছে। কিছুদিনের মধ্যে যখন এই T20 ওয়ার্ল্ড কাপটা শুরু হয়ে যাবে, এবং তখন কিন্তু মানুষের সেন্টিমেন্ট ঘুরে যাবে, তখন মানুষের লোক সেন্টিমেন্ট অন্য জায়গায় যাবে, তখন আবার তারা থাকবে না, তখন অন্যরা ক্ষমতায় আসবে, তারা তখন এই বিষয়টাকে ট্যাকেল করতে হবে তাদেরকে। তো তখন আবার বিষয় অন্যভাবে রিভার্স করবে আর কি। আমি ফেসবুকে দেখি বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমরা এখন তো ফুটবল খেলবো, আমরা ক্রিকেটই খেলবো না। ক্রিকেট আর ফুটবলকে মনে করেছে যে মানে ফুটবল হলো একটা বলা যাচ্ছে প্রো বাংলাদেশি খেলা, আর ক্রিকেট হচ্ছে একটা প্রো ইন্ডিয়ান খেলা, এইভাবে করেও চিত্রায়িত করার চেষ্টা করা হচ্ছে, এবং খুবই হাস্যকর এবং খুবই বিষয় এখানে জায়গায়। তবে এই জায়গাটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারত এবং বাংলাদেশ, এবং এই জায়গাটা খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার, ওখানেও কিন্তু এই জামাত টাইপের একটা রাজনৈতিক দল এখন ক্ষমতায় আছে। মানে বাংলাদেশের জামাত বলি আমি, ইন্ডিয়ার এই আরএসএস বিজেপিকে, এই আরএসএস বিজেপির সব প্রদেশ মোটামুটি দখল করা শেষ, বাদ আছে হচ্ছে পশ্চিমবাংলা।
ফলে বাংলাদেশের যে কোনো ধরনের ঘটনা ওইখানে কিন্তু হচ্ছে গিয়ে আপনার হুজুগ তৈরি হয়, ওইখানেও মব ভায়োলেন্স তৈরি করা হয়। বিশেষ করে দীপুচন্দ্র দাসের ঘটনাটি সেখানে একটি রিয়াকশন তৈরি করছে এবং করছে একটা মানে জঙ্গি গোষ্ঠীর মধ্যেই, এবং তাদের জন্য একটা হুমকি হয়েছে, হামলা হয়েছে, সব কিছু হয়েছে। মাসুদ ভাইয়ের সাথে আমি খুবই একমত। যদি এটা মানে দিল্লি ডেভিলস কিংবা হচ্ছে গুজরাট টাইটান কিন্তু তাইলে হলো সমস্যা না, কলকাতা নাইট রাইডার্স কিনছে, এটাতে আরো বেশি মানে জম্পেশ হয়েছে বিষয়টি। এই বিষয়টিকে বাংলাদেশের দরকার ছিল হচ্ছে খুবই ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করা, এবং এই ক্ষেত্রে ফেল করেছে, বরঞ্চ এই ইন্টারিম গভর্নমেন্টের আরো অনেকগুলা ফেলকে ঢাকে দেওয়ার জন্য সে এখন খুব বিপ্লবীপনা দেখাচ্ছে, খুবই দেশাত্মবোধ দেখাচ্ছে। চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।